রেকর্ডটা শুরু কর। ও হচ্ছে। You talk too much. আচ্ছা যাই হোক, shut up. আচ্ছা, ঠিক আছে। ওকে, রেকর্ডিং। Yeah, it's recording. ওয়েলকাম এভরিওয়ান। আমরা মনে হয় 1 মাস পরে আসলাম আবার, তাই না? আমরা হচ্ছে দেশ এক মাসের স্বাধীন হওয়ার পরে একটু বেশি হবে, একটা আই গেস। একটা একটা এপিসোড করছিলাম, তারপরে 1 মাস কেটে গেছে। এবং হুম। এই 1 মাসের এক প্রত্যেকটা, মাসের বেশি, 1 মাস হ্যাঁ, 10 দিন মোর প্রবাবলি। দেন মান্থ। এক মাসের প্রত্যেকটা দিনে এক একটা ইস্যু নিয়ে দেশ মেতেছিল। এবং প্রত্যেকদিন রাতে এক একটা ইস্যু। এবং কেউ যদি ওই রাতে অনলাইনে না থাকতো, পরের দিন সকালে এসে আপুল হয়ে যেত যে কি হয়েছে এত। মানে একবার ডাকাত থেকে শুরু করে থেকে শুরু করে মানে কত কি। তো শুরু করি এইভাবে যে তোরা এখন কেমন আছিস, এবং তোরা একটু ইন্ডিভিজুয়ালি আনসার করবি যে তোদের অবস্থা এখন 1 মাস আগের চেয়ে এখন কি পজিটিভ মনে হচ্ছে নাকি নেগেটিভ মনে হচ্ছে, এবং যদি একটু বলিস আর কি, একটু মানে ফারিয়াই স্বাধীনতা শুরু করতে পূর্ব পারিস। এবং স্বাধীনতা পরবর্তী অবস্থা। না, স্বাধীনতা মানে সদ্য স্বাধীন হওয়া এবং 1 মাস পরের অবস্থার মধ্যে তুলনা। আমার আসলে খুব বেশি চেঞ্জ আমি দেখতেছি না। জাস্ট কিছু ব্যাপার হচ্ছে কি, ইনফরমেশনের একটা স্বাধীনতা পাইতেছি। যে আগে যে টাইপের পোস্ট বা যে টাইপের লেখালেখি দেখতে পারতাম না, এখন ওই টাইপের লেখালেখি দেখতে পারি। মানে মানুষজন আসলে খুব ফ্রিডম প্র্যাকটিস করতেছে। এর বাইরে খুব বেশি যে আমার লাইফে চেঞ্জ আসছে এমন না, আমার সবকিছু আগের মতোই আছে। ও একটা জিনিস বেশ চেঞ্জ লাগছে, বেশ চেঞ্জ হয়েছে এটা আমার মনে হয়। সেটা হচ্ছে রিসেন্ট টাইমে ভৈরব গেছিলাম। ভৈরবে ইউজুয়ালি ব্ল্যাকের টিকিট বিক্রি, মানে ট্রেনের টিকিট বিক্রি খুবই প্রকট, মানে একেবারে পাওয়াই যেত হুম। না। বাট এবার দেখলাম যে পাওয়া যাইতেছে। মানে ব্ল্যাকের যে ব্ল্যাক টিকিট মানে হচ্ছে এরা কি করে, টিকিট যখন রিলিজ করে মানে টিকিট যখন ছাড়ে তখনই এরা আহ ইচ্ছা মতো কিনা রাখে, কিনে পরে হচ্ছে ডাবল ট্রিপল বা আরো বেশি দামে 105 টাকার একটা টিকিট 250-300 টাকা করে বেচে। এই মানে এটা ইয়ের আগে হইতো, তাই তো? মানে ট্রেন এর ইমিডিয়েট আগে, হ্যাঁ আগে আগে এই জিনিসটা হইতো, এখন এটা একেবারে কমে গেছে। এখন মানে মানুষ অনলাইনে যারা কিনতেছে তারাই ইয়ে করতেছে, মানে তারাই পাইতেছে। মানে এই যে এখন আমরা কি সিলেট হান্ড্রেড যাওয়ার পার্সেন্ট টাইমে যে অনলাইন ওই করছে? কিনলাম আর কি মানে 10 দিন আগে। মানে তো রেলে এখন পুরোটাই তো অনলাইন, তাই না? 100% অনলাইন আরো আগে থেকেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে ওই যে আগে থেকে যেটা কিনে রাখতো ওইটার হান্ড্রেড হইতেছে না। পার্সেন্ট অনলাইন আগে থেকেই এখন ছিল, গিয়ে কি কিন্তু দেখতেছিস যে মানে রেল এখন স্টেশনে যে ব্ল্যাকে বিক্রি করতো ওইটা বন্ধ হয়ে গেছে। গুড। হ্যাঁ হ্যাঁ, ওইটা করতে পারতেছে না আর কি। কারণ ব্ল্যাকের যারা টিকিট বিক্রি করে এরা তো আর অনলাইনে বিক্রি করে না, এরা তো তোর ওদের স্টেশনে বিক্রি রেল করে। স্টেশনেই বিভিন্ন জায়গায় এরা দাঁড়ায় থাকতো। তো ওই জায়গাটা এখন অনেক বেশি ইয়ে হয়ে গেছে, এরা চাইলেই ওই জিনিসটা করতে পারছে। তো টিকিটের ইস্যুটা অনেক কমছে, এটা ভালো। এটা না একটা তাছাড়া ইন্টারেস্টিং খুব বেশি জায়গা। চেঞ্জ দেখতেছি। কারণ হচ্ছে এই এই একটা পার্টিকুলার জায়গাতে এরা এখন মানে কিসের ভয় পাইতেছে যে পোলাপান দেখে মাইর দিব, যদি কেউ হ্যাঁ, দেখে যে ব্ল্যাকে মাইন্ড বেচতেছে। না, পোলা পোলাপান দেখলে আহ, এটা নিয়ে একটা বড় ঝামেলা হবে, হুম, হুম। একটা ইস্যু অ্যাকশন হয়ে নিবে, যাবে। এটা হচ্ছে কথা। আগে যারা যে ব্ল্যাকে আম- বিক্রি করতো আ- ওরা কি হচ্ছে মানে আওয়ামী লীগের ছত্র ছায়াতে বিক্রি করতো? না, তাহলে ওদের ওরা তখন কেন ছাত্ররা মাইর দেওয়ার প্রবণতা ছিল না? তখন প্রশাসন ছিল, তখন প্রশাসন ওরা টাকা খাওয়াইতো, তো প্রশাসন ওদের কিছু বলতো না। ইন্ডিভিজুয়াল কেউ যদি যায় এটার আগেনস্টে কথা বলতে যায় তখন সে আসলে ব্যাকফুটে থাকে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তুই না বললি কেন, আই ডোন্ট নো। আমার তো মনে হইতেছে যে যত রকমের ক্রাইম হইছে, মানে তোর এই যে তোর এই টাইপের ক্রাইম, রেল লাইনে বল কিংবা সিন্ডিকেট মার্কেট, যে ধরনের ক্রাইম, সব ক্ষেত্রে কিন্তু মানে যারা সরকার পার্টি, মানে তারা তো ধরছে তোর ছিল প্রশাসন, ওরা কিন্তু জানতো এবং ওরা সাপোর্ট করতো এবং ওরা অ্যালাউ, তাই না? ওদেরকে সব পাওয়ার ছিল, ওরা কেন স্টপ করতে পারে নাই? কারণ ওরা বেনিফিটেড হয়েছে। সো এখন যেহেতু ওরা নাই সিনে, সো এইটারে আর কি সাপোর্ট দেওয়ার মতন কোনো কিছু নাই, এজন্যই মানে এইটাও একটা কারণ হতে পারে এটা স্টপ হয়ে যাওয়ার। আচ্ছা, ও জয়েন করতে থাকুক। হুম। আম, আচ্ছা, তাহলে স্যার তোর জীবনে আর কোনো পরিবর্তন আসে নাই? No more change.
আচ্ছা ঠিক আছে, যদি বলেন আমার জীবনে পরিবর্তন বলতে আসলে রেকর্ডটা শুরু কর। ও হচ্ছে। ইউ টক টু মাচ। আচ্ছা যাই হোক, পরিবর্তন ফিল করার জন্য না বের হইতে হবে বাসা থেকে, তাই না? বাসা থেকে বের হইতে হবে, হুম। তুমি স্টুডেন্ট হলে পড়াশোনা শুরু করতে হবে, চাকরিজীবী হলে চাকরিতে যেতে হবে, তাই না? আমার কোনোটাই নাই। তো আমি যে পরিবর্তনটা ফিল করব, বাসার ভেতরে থেকে আমি কি পরিবর্তন ফিল করবো? আমাদের তো ক্লাস হচ্ছে না ফার্স্ট অফ অল, কিন্তু আমরা এখন একটা প্রোটেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সবকিছু একাডেমিক বয়কট চলতেছে। আর হচ্ছে, এটা হচ্ছে জুলাইয়ের আগে একাডেমিক মানে একাডেমিক বন্ধ ছিল যেহেতু আমাদের তখন মানে সেমিস্টার ব্রেক চলতেছিল। আর এখনো স্টিল আমরা সেমিস্টার ব্রেকের মধ্যে আছি। তারপরে হচ্ছে বাসা থেকে এর মধ্যে আমার পার্সোনাল অনেক কিছু হয়ে গেছে, বাট এমনি স্বাধীনতা বা এইটার কোনো প্রভাব যদি বলি, সেরকম ভাবে আমি কোনো কিছু টের পাচ্ছি না। যা দেখতেছি সব হচ্ছে অনলাইনে। মানে আমার মনে হচ্ছে যে আগে যে জিনিসটা আমরা দেখতাম, যে সাবি যেরকম বললো মানুষ মত প্রকাশ করতেছে এটসেট্রা এটসেট্রা, বাট এখন আমার মনে হচ্ছে যে মত প্রকাশ যেরকম করতেছে সেরকম ভিন্ন মতের প্রতি যে আহ কি বলে এটাকে, সহনশীলতা, এটাও অনেক বেশি কমে গেছে। আমার মনে হয় মানুষ এখন আগে যে জিনিসটা আগেও এটা ছিল, অবশ্যই ছিল, আর তার ভিন্ন মতের কথা বললেই সব একদম হুমড়ি খেয়ে অ্যাটাক মারতে চলে আসে। এটা অনেক বেশি ইদানিং হইতেছে বাংলাদেশের কন্টেক্সটে, প্রতিদিন একটা না একটা ইস্যু থাকে, সব মানুষের বিভিন্ন ধরনের মতামত থাকে। বা যতটা না মতামত থাকে তার থেকে বেশি দেখা যায় যে অন্যের মতে আমরা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়ে যাই। দলাদলি অনেক বেড়ে গেছে। হ্যাঁ, দেখা যায় যে খুব দ্রুত, খুব কম সময়ের মধ্যে আমরা একটা দল হইতে চাই, ভাগ হইতে চাই, ইদার এটা নয়তো এটা। প্রপারলি দেখা যাবে ওই জিনিসটা নিয়ে হুম। স্টাডিও করি না, প্রপারলি হয়তো আমরা জানিও না কি হচ্ছে বা কি মানে কি নিয়ে আসলে কথাটা হচ্ছে। আমরা খালি দুই তিনটা স্ট্যাটাস দেখি, ওই স্ট্যাটাস দেখে আমরা একটা পক্ষে চলে যাই, তারপর ওইটা নিয়ে ক্যাচাল করতে থাকি। এই এই কয়েকদিন ধরে, গত কয়েক সপ্তাহ ধরে এটাই চলতেছে এখন। তো এই হ্যাঁ আর যেটা হচ্ছে, আমি অনেক কম নিরাপদ বোধ করি, খুবই অনিরাপদ বোধ করি বাইরে গেলে। যেমন যদি একটা উদাহরণ দিয়ে বলি, আগে যেরকম আমি ধর এখান থেকে আহ মানে ছুটির দিনগুলোতে যদি আমি হলে যেতে চাইতাম, তো আমি বিকালের বাস ধরতাম, তাতে তো 5টার দিকে পৌঁছে যেতাম ঢাকায়। তো আমি নামতাম হচ্ছে শাহবাগে, নেমে ভাষা সমাবেশে কিছুক্ষণ বই টই পড়তাম, ধর 1-1.5 ঘন্টার মতো। তারপরে 6:30টার দিকে হলে ব্যাক করতাম রিক্সা নিয়ে। বাট এখন আমি ডিরেক্ট বঙ্গবাজার নেমে হলে চলে গেছি 5টার সময়, বিকজ আমার মনের মধ্যে এই ভয়টা ছিল যে আমি সন্ধ্যার সময় হইলে বা বিকালের টাইমটা হইলে শাহবাগ থেকে যে আমি হলে আসবো এই পথটা রিক্সায় করে, এটা আমার জন্য সেফ নাও হইতে পারে, একা যে আমি আসবো। তাই আমার মাথায় এটা সেফ ফিল করি কি না করি, বাট এই ভয়টা আমার মধ্যে চলে আসছে এখন, বিভিন্ন ধরনের অনেক এরকম অনেক হুম। কিছুই ইদানিং হচ্ছে। তো এটাই, মানে এখন এটার তো আসলে হুম। আসলে কারণ ল আছে, মানে এনফোর্সমেন্ট ল একেবারে নাই অর্ডার তো। এমন ভাবে। মানে সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এখন এরকম অনেক কিছু হবে যেগুলোর মধ্যে অনেক ধরনের এনার্কি দেখবো, তারপর আরো এরকম অনেক কিছুই দেখবো। So, ওগুলো সেটাতে যাচ্ছে, এই নট মোর চেঞ্জেস, বাট লিস্ট কিছু জিনিস থেকে তো হ্যাপি যে লিস্ট মানুষ বলতে পারতেছে, আগে তো এটা বলতে পারতো না, ভিন্ন মত হোক আর না হোক। হুম। এটা ভালো। বিভিন্ন জায়গার প্রবলেম গুলা, ইস্যু বাট গুলা খারাপ এখন লাগে তখন যে অনেক বেশি আমাদের ক্লিয়ারলি সরকার, উঠে আসতেছে, এটা মানে ভালো। সরকার তো নামানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে তো সরকারের চেলা তো আছে, হ্যাঁ, সবাইকে তো আর ধরে ধরে বের করা সম্ভব না। তো তারা কিছুটা হইলেও অনেক ধরনের রেজিস্ট্যান্স দেখাইতেছে, তারা হচ্ছে, আমরা মানে ওটা বোঝা যায় যে আম, সুযোগ পেলে এরা বের হয়ে আসবে, বা এদের মধ্যে দেখা যায় যে আমাদের অনেক সিস্টেম ঘুষে বেড়ে উঠছে, হ্যাঁ, সব জায়গাতে ঘুষের লুট করার একটা টেন্ডেন্সি আমাদের ছিল। তো ওই দেখা যায় যারা ঘুষে চলতো, যে সার্ভিসে তারা ঘুষের জন্য দিত, ওই সার্ভিসে তারা এখন ঘুষ পাচ্ছে না বলে দিচ্ছে না। হুম। আচ্ছা, এখানে হচ্ছে আমার পয়েন্টটাও তোরটার সাথে ম্যাচ করে, যে ওই যে তুই বললি না যে সেফ ফিল করতেছি না। এইটা হচ্ছে ওই যেমন ধর পুলিশের অবস্থানটা এখন খুবই উইক আমার কাছে মনে হয়েছে, কারণ ওরা ওই যে তুই যেটা বললি ঘুষে চলতো, প্রচুর উপরি কামাইতো, ওইটা কামাচ্ছে না বলে ওরা কাজে এফোর্ট দিচ্ছে না। ট্রাফিকে দেখা যায়, হ্যাঁ। ট্রাফিকে দেখা যাচ্ছে যে আমি নিজে ফেস করছি যে একটা সিগনালে ধর দাঁড়ায় আছি, একই জায়গায় দাঁড়ায় আছি আধা ঘন্টা ধরে, দেখাচ্ছে যে ট্রাফিক কিন্তু এমন না যে মুভ করতেছে অন্যদিকে রাস্তাগুলো ছাড়তেছে ছাড়তেছে, মানে একটা দায় সারা ভাব যে এটা যে একটা ইম্পর্টেন্ট মানুষের লাইফ, মানে এটাতে একটা জ্যাম অনেক চাকরি। বেড়ে গেছে। হ্যাঁ,
এই পুলিশের যেটা চাকরি এবং তার উপর যে ডিপেন্ড করে মানুষের রাস্তার সেফটি, মানুষের বাসায় পৌঁছানো, এইগুলোও যে ডিপেন্ড করতে পারে, তাদের মধ্যে একটা থাকে না যে কি একটা হারায় গেছে, কি একটা ছিল নেই। আর মানুষ তো চরম খেপায় এদের উপরে, পুলিশ যে কন্ট্রোল করবে এইটাও পুলিশ করতে পারছে না। ধর যে কোনো একটা জায়গায় একটা মব গেছে, কোনো একটা জায়গায় একটা আন্দোলন হচ্ছে, ওটা হয়তো আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে, কিন্তু পুলিশ ওই জায়গাটাতে আর নেই যে মানুষ পুলিশকে রেসপেক্ট করবে, সরে আসবে। সো একটা রিস্কি জায়গা আছে সবকিছু। আমি দেখছি এটাই বড় চেঞ্জ, যে ট্রাফিক প্রচুর বাড়ছে। আর প্রথম যখন ঢাকায় আসলাম তখন তো দেখলাম যে পোলাপান ট্রাফিক কন্ট্রোল করছে, তখনও পুলিশ পুরোপুরি ফিরে নাই, 1 মাস আগের কথা বলতেছি। কিন্তু পুলিশ তো সবকিছু স্টেবল হবে, এখনো স্টেবল পুরোপুরি ভাবে হয় নাই। এন্ড আমার মনে হচ্ছে ক্রাইম প্রচুর বাড়ছে নাকি হুম, অনলাইনে ক্রাইমের প্রচারণা বাড়ছে, আমি ঠিক বুঝতে পারছি না। মানে আগে ধরছে আমি দেখতাম যে নিউজ পেপারে ক্রাইমের খবর আসছে যে এখানে এটা চুরি হয়েছে, এখানে ডাকাতি হয়েছে, এখানে কেউ মারা গেছে। কিন্তু এখন এটা এত বেশি সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, এখন হয়তো মানুষ বেশি অ্যাওয়্যার বলে এগুলো খুব দ্রুত শেয়ার হচ্ছে, খুব দ্রুত সামনে আসতেছে। এখন আসলেই না অ্যাসেস করাটা টাফ যে দেশের অবস্থা কি এতটাই খারাপ যে রোজই একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গার একটা জিনিস দেখা দিচ্ছে, কিংবা হচ্ছে কোথাও একজনে আহ মারা হচ্ছে, একটা কমিউনাল ব্যাপার হতে পারে, কিংবা হচ্ছে কোনো একটা এলাকার ভিত্তিক ব্যাপার হতে পারে। মানে এই যে রিসেন্ট একটা ইস্যু হলো যে উত্তরায়, তোরা দেখছিস কিনা যায় না, হয়তো খেয়াল করছিস যে উত্তরাতে কোন একটা পাবলিক প্লেসে, যেখানে প্রত্যেক বছর ঈদের জামাত হয় আবার পূজাও হয়, এখন একদল মুসল্লি তারা মিছিল করছে যে তারা হুম, পূজা হইতে দিবে না ওই মাঠে। সো এইরকম একটা ইস্যু, এখন আমার মনে হচ্ছে যে এইটা কি মানে এটা কি ফ্যাব, অবভিয়াসলি এটা রিয়েল, একদল গাধার মতন লোক এগুলা করতেছে, বাট এইটা কি একটা বড় ইস্যু যেটা নিয়ে সবাই কথা বলতেছে ফেসবুকে? বিকজ আমার তো মনে হয় যে যারা ইসলামিক স্পিয়ারে যারা অ্যাকচুয়াল স্কলার তারা কেউই এটাকে সাপোর্ট করতেছে না, এবং এইটাতে আমি কাউকে পক্ষে বলতে দেখি নাই অনলাইনে। সবাই দেখি এটার এগেনস্টে বলছে যে কেন এরকম হবে, সবাই তো এখানে রাইট রাইট আছে, যেহেতু একটা পাবলিক স্পেস, আমার সবাই তার আমার মনে এটা হয় কি, এটা প্র্যাকটিস তো করতে পারে। হ্যাঁ। সমস্যা নেই যে আমরা জানতে পারতেছি যে মানুষ হচ্ছে কোন পক্ষে আছে বা কোনটাকে রাইট, লিস্ট মানুষের মধ্যে এখন রাইট রং এর বোধটা এখন পুরোপুরি চলে যায় নাই। হুম মানে হুম হুম এটা নিয়ে অত বেশি কথা হচ্ছে হচ্ছে সেটা বড় কথা না, বাট আমরা অ্যাটলিস্ট জানতে পারতেছি মানুষের স্ট্যান্ড কোথায় নিচ্ছে। হুম হুম অ্যাটলিস্ট হুম, যারা এই কাজটা করছে তারাও তো দেখতেছে না যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হয়েছে and মানুষেরা বিপক্ষে যাচ্ছে। অ্যাটলিস্ট যে হিন্দুরা দেখা যাবে যে এটা দেখে হিন্দুরা বেশিরভাগই মনে করবে যে না, এই যে আস্তে আস্তে আমাদের দেশ আর থাকার উপযুক্ত থাকতেছে না, চলে যাবে এই টাইপের। তো তারা যখন দেখবে যে তাদের পক্ষ হয়ে মানুষ ইয়ে দিচ্ছে, পোস্ট দিচ্ছে, তখন দেখা যাবে অ্যাটলিস্ট যে হুম, তখন একটা নেগেটিভ চিন্তা থেকে তারা একটুখানি হলে বের হয়ে আসবে। এটা একদিক হুম থেকে তো হুম। ভালো হয়েছে। আচ্ছা, আরেকটা ইস্যু বলি এটার সাথে রিলেটেড। তোরা এটা হচ্ছে 2-3 দিন আগের, তোরা হয়তো দেখছিস ফেসবুকে যে একটা স্কুলে মেয়েদেরকে হচ্ছে এক জোর টিচার করে হ্যাঁ জোর করে বলছে স্টার্ট হিজাব। করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখছি ফেসবুকে, তাই না? আমি আমি ভিডিও দেখছি যে মেয়েটা কথা বলছে, ইন্টারভিউ মানে ইন্টারভিউ টাইপের ভিডিওতে কেউ বলতেছে। এবং আজকে আমি এইটার অফিসিয়াল রিপোর্ট দেখলাম, আমি নিজে এটা ফেসবুকে শেয়ারও করছি, মেবি যুগান্তর কিনা যায় না আমার। ওইখানে একটা টোটালি ডিফারেন্ট কথা বলতেছে। ইভেন ওইখানে হচ্ছে ওনাদের যেই হেডমিস্ট্রেস, সেই মহিলা হিন্দু, এবং উনি বলতেছেন যে এটা তো আমাদের স্কুলের ইউনিফর্ম, স্কার্ফ পরা কোনো, হুম, এইভাবে নাকি বলা হয় না যে তোমাদেরকে হিজাব পড়তে হবে নাকি, বরং এইভাবে বলছে যে তোমরা হচ্ছে গরমে যারা মুসলমান মেয়েরা তারা হিজাব পরো, তাদের অনেক কষ্ট হয়। মানে আমার কথা হচ্ছে যে যেই কথাগুলো আমরা শুনছি ফেসবুকের থ্রুতে, যে এইভাবে অ্যাটাক করে বলছে যে মানে হিন্দু মুসলমান সবাই হিজাব পরবে, এরকম নাকি না। ইভেন ওই মহিলাই নাকি বলতেছে যে টিচার, যে নিজে মহিলা এবং নিজে হিন্দু, যে এটা তো স্কুলের ইউনিফর্ম এই জন্য পড়তে বলা হয়েছে, এরকম কোন ইস্যু আসে না যে কাউকে জোর করে হিজাব পড়তে বলা হয়েছে। এখন এইটা আমি দেখলাম নিউজ রিপোর্টে, এটা কিন্তু ফেসবুকের ওই ফেসবুকের পোস্ট না। এখন এইটা থেকে একটা ব্যাপার মনে হচ্ছে যে অনেক কিছু না আমরা দেখতেছি ভেরিফাই না করে শেয়ার করতেছি, আসলে যে কোনটা ট্রু এবং কোনটা হচ্ছে কোন একটা উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, একটা ন্যারেটিভ দেয়া হচ্ছে ফেসবুকে, লোকজন এটা নিয়ে মানে ঝাঁপায় পড়তেছে। এছাড়া ধর যে ইন্ডিয়াতে তো একটা প্রচারণা হচ্ছে, বাংলাদেশে কি কি মানে নির্যাতন হচ্ছে এটা নিয়ে। তো আমার এখন যখনই দেখি যে কোনো কিছু একটা দেশের এগেনস্টে যাচ্ছে, কিংবা দেশের আহ একটা সুন্দর সম্প্রীতির এগেনস্টে, মনে হচ্ছে কি এটা আওয়ামী লীগের পিছনে আছে, কেউ একটা এটা প্ল্যান করে করতেছে, অর্থাৎ হাসিনা এখনো কিছু একটা কন্ট্রোল করতে, এইটা অলওয়েজ মনের মধ্যে হয় যে এটা কি ইচ্ছা করে করাইতেছে, এরকম তো হবার কথা না।
কারণ কখনোই এরকম শুনি নাই কিছু যে জিনিস তো হিন্দু, আছে এরকম। হ্যাঁ অবভিয়াসলি আছে, বাট এইটা না একটু মানে এত উইয়ার্ড উইয়ার্ড জিনিস দেখছে আজকাল। এইটাই যেমন ধরছে এই যে তোর নামাজ পড়তে মানে পূজা করতে দিবে না, এই জিনিসটা এটা তো এতদিন হয় নাই। এতদিন তো তারা পূজা করছে হুম। ওই মাঠে, তাহলে এখন কিসের বলে তারা এইটা বলা রাইট পায় যে পূজা করতে দিবে না? খুবই রং হইতেছে এটা, না এবং এখন এটা তো আসলে ইসলামের ঝামেলা টিচিং না, মোস্টলি, এটা তো ইসলামের টিচিং না। এখানে বলছে যে এই ঝামেলা ধর্মের কি পরে কোনো, হয়েছে, হ্যাঁ বল আমাদের দোস্ত, বল। দেশে কয়জন মুসল্লি ইসলামের রিয়েল টিচিং নিয়ে বেঁচে থাকে? এটাই। এখন আমি তো দেখছি যে ম্যাক্সিমাম মুসলমানরাও এটার পক্ষে না, সবাই তো এটার বিরুদ্ধে বলছে যে তারা কেন এটা করতে দিবে না, এই হিংসাত্মক কাজবাজ কেন করবে। আমার তো মনে হয় কি পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে, এই জন্য অনেক সমস্যা হইতেছে। আর এই ভ্যাকিউমটা ফিল আপ করতেছে কাইন্ড অফ বলতে পারো যে মব, মানে সাধারণ জনগণের সামনে জিনিসগুলা তুলে ধরতেছে এবং আমজনতা বেসিক্যালি বিচার করতেছে যে এটা ঠিক নাকি ভুল, ভুল হইলে কেন ভুল, ঠিক হইলে কেন ঠিক। এবং ভুল হইলে ইচ্ছা মতো গাইলে দিতেছে, ঠিক হইলে প্রশংসা করতেছে, এমনিই চলতেছে আর কি। পাওয়ার হোল্ড করে কিন্তু কেউ নাই। এই মব এই নিয়ে জায়গায় যেটা আসলে হলো সব গত জিনিস কয়েকদিন ধরে, এখন সাধারণ মানুষের কাছে চলে আসতেছে। আচ্ছা এটা তোদের কি মনে হয় যে যখন একদল লোক একসাথে এক হয়, যেমন আমরা কিন্তু কয়েকটা কাহিনী দেখছি রিসেন্টলি যে জায়গায় জায়গায় স্কুলে পোলাপানের মব, মানে বাচ্চাদের মব হচ্ছে টিচারদের লাঞ্ছনা করতেছে, জোর করে বাধ্য করতেছে পদত্যাগ করতে। তারপর দেখছি যে বিশ্ববিদ্যালয় ছাত্রদের মব যারা মানুষজনে পিটায় মেরে ফেলতেছে। এটা আমাদের ভার্সিটিতে হয়েছে, আবার জাহাঙ্গীরনগরে হয়েছে। আবার হচ্ছে আমরা তো ওই যে 5ই আগস্টের পরে তো দেখছি যে তোর সবার মব মিলে কি করছে যে আওয়ামী লীগের যারা নেতা ছিল তাদের বাসায় অ্যাটাক করতেছে। ধর যে জাস্ট আওয়ামী লীগের নেতা না, যারা হিন্দু যারা হচ্ছে সাপোর্ট করছে আওয়ামী লীগকে, তারা হয়তো কোনো বড় পদেও ছিল না, জাস্ট ওরা সাপোর্ট করছে, সবাই জানে আচ্ছা, যে প্রশ্নটা কি? আমার কথা হচ্ছে যে ও আচ্ছা বলছি, আমার পয়েন্টটা হচ্ছে যে এইটা কেন তোর মানে এটা কেন হয় বলে তোর মনে হয় যে এক মানে যখন লোকজন একত্রে হয় তখন কি ভিতরে একটা শয়তানি কাজ করে, মানে শয়তান ঢুকে যায় এর মধ্যে, মানে ওয়াই দ্য খারাপ জিনিসগুলো কেন হয়? ভালো তো হইতে দেখছিলাম মবের দ্বারা। বাংলাদেশের যদি কনটেক্সটে বলি, এটা আসলে অনেক দিনের বিচারহীনতা, না মানে দেখতে দেখতে মানুষের মধ্যে একটা এরকম বদ্ধমূল ধারণা হয়ে গেছে এখন এটার হুম। বিচার আমরাই করব। হম, আমরাই ল। হ্যাঁ, আমার মনে হয় এটা একটা বড় রিজন বাংলাদেশের মব হওয়ার মানে পিছনে। বিচারের অপেক্ষা, কেউ আর হ্যাঁ, বিচারের বিচার অপেক্ষা করতে করবো না, চাইতেছে না। কারণ হ্যাঁ, কারণ তারা প্রপার বিচার নগদ করবে। নগদ, বিয়ারলি যা হবে আমরা নগদ নগদ। হ্যাঁ, বিয়ারলি আমরা দেখি যে কেউ আসলে বিচার পাইছে বা কোনো কিছু বিচার প্রপারলি হয়েছে। তো হুম। এই জন্য এটা আমার মনে হয় একটা বড় একটা রিজন, মানে তখন ওই টাইমে হিট অফ আ মোমেন্টে বলে দেয় যে হ্যাঁ হ্যাঁ এটা আমরা করবো, এটা পুলিশে দিলে এটা পুলিশ আবার ছেড়ে দিবে ঘুষ খায়া, এটা কোনো ইয়ে হবে না, সো এখন এটাকে মারা ফেলি। তখন হিতে হিতে বোধটা আর থাকে মানুষ না। আসলে ভরসা করতে পারে না, হ্যাঁ, ভরসা তো করতে পারে না আসলে এই জন্য। তখন সব ওই। আর আমার মনে হয় আরেকটা বড় রিজন হচ্ছে, বা আমি মনে হয় ঢাকা ভার্সিটি যেটা, এটা একটা বড় একটা রিজন ছিল হচ্ছে ইগো। যারা দাঁড়ায় দাঁড়ায় দেখছে এন্ড যারা মারছে, হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা যে মেরে ফেললো, তারপরে এই যে চোর ধরছি আমরা, একে মারবো আমরা, এটার বিচার করতেছি, এটা বড় একটা ইগোর খেলা ছিল ওই যারা নিজের বীরত্ব দেখানোর জন্য। বা আর আমার কথা হচ্ছে যারা দাঁড়ায় দাঁড়ায় দেখছে, হ্যাঁ, কয়েকজন যতজন মারছে ততজন কি এ দাঁড়ায় দাঁড়ায় থাকা দেখার যে লোকগুলো, এটাকে থামাইতে পারতো না, মানে স্টুডেন্টদেরকে থামাইতে পারতো না? এরা কি সেম দুই পক্ষে ক্রিমিনাল না, যারা দাঁড়ায় দাঁড়ায় দেখছেন যারা মারছে? এক- যা- যারা দাঁড়ায় দেখছে, তারা দাঁড়ায় কেন দেখছে, আমি আমি স্টিল আমি ক্লুলেস এই হ্যাঁ, ব্যাপারে। পুরোটাই মানে আমি কিসের ভয় এদের মানে। ওরা জানিস যে মানে মারা, দেখ, শুধু শুধু স্টুডেন্টরা না, ওখানে হলের যারা প্রশাসন তারাও প্রেজেন্ট ছিল, তাদের গাড়ি ছিল বাইরে, হ্যাঁ, প্রক্টরের এবং তাদের গাড়ি এগেনস্টে বাইরে অ্যাকশন ছিল। নেওয়া হয়েছে। এটা কিন্তু বলতে হবে যে এদের এগেনস্টে খুব দ্রুত অ্যাকশন নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এবং এদের নামে মামলা হইতেছে, এটাও আমরা বলি। সো বাট এটা হলো কেন? এটাই, আর তারা আমার মনে হয় যে যেহেতু বিচারহীনতায় মানুষের একটা ইয়ে চলে মানে ওই আসছে, মোমেন্টে কেউ এখন কেন নিল না? এটাই সবাই ভাই, মানে বলতেছে যে প্রক্টরিয়াল এমনি বডি, পিটাইছে তারপরে নৃশংস ভাবে। প্রভোস্ট, তারা নাকি থামানোর চেষ্টা করছে কিন্তু মবের সামনে তারা পারে নাই। ওয়েল, মানে বাট একেবারে ভুল, মবের সামনে আসলে তারা যায় অনেক না। কিছু করা পসিবল হয় না, এটা আমরা এখান থেকে বুঝতে পারবো না। বাট স্টিল এতটাই কি কঠিন, লাইক? না মব ঠিক আছে, আমি তোরে বলি, বাট মানে মব কখন হয়, ধর দেখ একটা ধর হচ্ছে ধর 30 40 জন মানুষ,
হ্যাঁ, আমি এটা ধর বাড্ডার যে কাহিনীটা হয়েছিল না, যে একটা গার্জিয়ান মহিলাকে যে মেরে ফেলছিল স্কুলে সবাই, হ্যাঁ, হ্যাঁ। ওখানে যে ভিডিও দেখছিলাম লিটারালি 40-50 জন একসাথে মারতেছে। হ্যাঁ, ওইগুলা কন্ট্রোল করা আসলে কঠিন। হুম, এখানে আমার স্টুডেন্টরা কি জানে, এখানে 10 জন 6 জন এমনি করে পালাক্রমে মারতেছিল, আর বাকিরা 20-30 জন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। হুম। হ্যাঁ, তো এটা কন্ট্রোল করা কি এতটাই কঠিন ছিল? আমি জানি না এখন এটা প্রশাসন কি এটা মনে কন্ট্রোল করা তো কঠিন হওয়ার কথা না। আরে ঠিক আছে, ভাই এটা কেউ কেন কঠিন কন্ট্রোল হবে? করতে চায় নাই তো, মানে আমি কেউ আমি বুঝেও নাই যে মরে যাবে, মারতেছে সবার ইচ্ছে মতন মেরে দিল। কেন ভাই, মানে এত এত ব্রুটালি মারার পরে, মানে এটা এটা কেমন কথা যে এরকম ভাবে মারতেছে আর ভাবে নাই যে মরে যাবে? ভাই কেউ কি জানে কখনো যে একটা মানুষ কতটুকু সহ্য একটা করতে তো পারে? গণপিটুনিরও তো একটা নিয়ম আছে। এটাই ভাই, মানে মারছে, খাওয়াইছে, গণপিটুনিরও তো একটা নিয়ম খাওয়াই আছে, তারপরে তুই আবার হাত মারছে। দিয়ে মার, মানুষকে ঘুষি দে, লাথি দে, ওটা ঠিক আছে ভাই। কি কি বাজে ভাবে মারছে এটা, এটা কি মানে আরাম পাওয়ার মতো? তাও যে না, নর্মাল এ কিন্তু মারা যাবে না ভাই, সন্দেহ এর করে, এ চোর সিভিয়ারলি ইনজুর্ড সন্দেহে। হবে না। সে যে চোর তা না, চোর সন্দেহ করে, সে একটা আর মানসিক আমি বিকারগ্রস্ত লোক আমি সে। এই ব্যাপারটা টোটালি ক্লুলেস। আমার খুবই, আমার মানে আমি স্টিল জানি না যে এটা মানুষ কেন করছে বা কেমনে করছে সুস্থ মাথায়। আর যারা ছিল আর এরা হ্যাঁ, এই যে আমি যে বললাম না, মানে কি এখন করছে মানে বৈশা বৈশা। ফেসবুকে দুইটা পক্ষ হয়ে যায় আর কনফিউশনে চলে আসে। এই ইনসিডেন্টের পর সবচেয়ে হাস্যকর যে জিনিসটা হলো সেটা হচ্ছে প্রাইভেট আর পাবলিক ঝগড়া লেগে গেছে। আমি বুঝি না মানুষ এত মেজাজ খারাপ লাগছে এত আমার ডাম এটা ভাই। কেমনে হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে আমি ঢাকা গ্ল্যাড যে ভার্সিটির আমি কখনো ডিওর স্টুডেন্টরা, ফর্ম তুলি নাই। হোয়াট দ্য হেল ভাই। না আমি বুঝি না ঠিকই আছে, ঢাকা ভার্সিটির স্টুডেন্টের মধ্যে অনেক গোয়ার তুমি আছে, অনেক মানে ইগো। এই টাইপের, হ্যাঁ ইগোর অনেক বেশি, সত্যি কথা অনেক আর বেশি। মানুষ তো খেপবে এগুলোর না, এরা রিজন কি? ধর যে শুরু, এখন এরা ফার্স্ট অফ অল এগুলোর লিডার, রিজন এরা কি? এই এই ঢাকা সমন্বয়কদের ভার্সিটির বস। পোলাপানের এত ইগো বাড়ানোর রিজন কিন্তু সাধারণ মানুষই, রাইট? তুই অবভিয়াসলি ভর্তি ভাই। হও, তুই হ্যাঁ, ভর্তি হইতে না পারলে ও প্রাইভেটে ভর্তি হইছো, পাবলিকে চান্স পাও নাই, তুমি কোচিং এ যাও, তুমি ঢাকা ভার্সিটিতে বলে তোমার লাইফটা চেঞ্জ হবে, পাবলিক বলে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ধরনের কথা বলে বলে মানুষের মধ্যে ঢাকা ভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি যে সুপ্রিম, এগুলো ঢুকাইছে কেমনের মধ্যে, মানুষই ঢুকাইছে। ওকে, সে ঢুকলো, সে হুম, ঢুকে সুপ্রিম ফিলও করে এখন। কিন্তু কথা হচ্ছে যে তুমি যখন হুম। এখন এখনকার সময়ে এসে একটা বড় রিভলিউশন যেখানে হলো, যেখানে পাবলিক আর প্রাইভেট একসাথে রিভলিউশন করছে, এইগুলোর পরেও যখন দেখি যে এই ফালতু রিজনে এরকম ডিভাইড হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে তখন, টু বি অনেস্ট, যে তোরা কি ভাবতেছ যে আর আর সবচেয়ে বেশি হাস্যকর ব্যাপার যে প্রাইভেটরা যখন এরকম কথা বলতেছে তখন পাবলিকের ওরাও তখন মেইন যে ইস্যুটা, হ্যাঁ মেইন যে মব বা মেইন যে মানুষটা যে মরে গেছে, এই ইস্যু থেকে সরে গেছে। এই হুম। ইস্যু থেকে চলে আসছে কোথায়, হ্যাঁ, যে না পাবলিক হ্যাঁ, প্রাইভেট। এই জন্যই তো আমার মূলত খারাপ লাগছে। দেখ, আমার কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটছে আমাদের ভার্সিটিতে, যতই আমি বলি যে একজনের দোষ 10 জনের দিয়ে লাভ নাই, প্রতিষ্ঠান তো এগুলা শিখায় না, হ্যান ত্যান হাবিজাবি, ভাই দোষ আমাদের আছে, দোষ দে, এই ঘটনারই নিয়ে দোষ দে, দ্যাটস টোটালি ফাইন, আমি ওটা ইয়ে করি। কিন্তু ঝামেলা কোন জায়গায় লাগছে, যখন জিনিসটারে এমন দিকে নিয়ে গেছে যেটা এন্ড করবে হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট একটা গ্যাঞ্জাম। আমি আমি দেখছি যে পাবলিক থেকে প্রাইভেটের শিক্ষার্থীরা বেশি সভ্য, বা সভ্যতার ইয়েতে প্রাইভেটের শিক্ষার্থী মানে অ্যাজ ইফ এইটার ওদের এথিক্স সাথে এর এই ক্লাস নেয় মেইন সবাইকে। ইস্যুর আসলে রেলেভেন্স কোন জায়গায়, মানে আমি আমি জানি না। তো এই জিনিসগুলো আসলে খুবই প্রভোক করা কথাবার্তা। এন্ড এটা যখন হবে, তুমি আসলে এটা আশা করতে পারো না যে সামনে থেকে তোমার কেউ কিছু বলবে না। আচ্ছা, পোলাপান তখন বলা কথা শুরু করছে, যখন তখন আচ্ছা, টোটাল ইস্যুটাই পাবলিক প্রাইভেট গ্যাঞ্জাম হয়ে গেছে। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করবি তোরা, যে এখন বর্তমানে আমাদের চর্চা হচ্ছে কি নিয়ে, কিংবা কথা হচ্ছে কি নিয়ে, এবং কোনটা হওয়া উচিত ছিল। হওয়া উচিত ছিল যে এই যে 9 দফার প্রথম যে দফা, যারা হত্যা করছে তাদের বিচার সবার আগে, যারা হচ্ছে এই গণহত্যায় জড়িত তাদের ধরা, তাদের বিচার করা। সেইটা নিয়ে কিন্তু আমি এখন আর কোনো আন্দোলন দেখছি না, খেয়াল করছিস? মানে বুঝলাম না এখন সবাই এই যে কে শিবির হয়ে রিভিল করছে, এই ছাত্র দল শিবির এরা ক্যাম্পাসে রাজনীতি চায় কি চায় না। আমার কথা হচ্ছে যে যারা ভাই এখনো আমাদের মধ্যেই আছে, পুলিশের মধ্যে, তোর ইসের মধ্যে, ওই প্রশাসনের মধ্যে, যারা সরাসরি গণহত্যার সাথে রিলেটেড, তাদের বিচারের দাবিটা এখন ওইভাবে স্ট্রংলি কেন আমরা দেখতে পারতেছি না? এত উইয়ার্ড। আর হচ্ছে এরপরে আমরা আসবো অবশ্যই স্টুডেন্ট পলিটিক্স নিয়ে।
কিন্তু এইটা নিয়ে মানে এটা কি আমাদের দোষ যে আমরা এত সিরিয়াসলি ইস্যু নিয়ে বেশি মেতে মেতে উঠি এবং সবাই শেয়ার এটা করা আমাদের শুরু করি? আজীবনের দোষ, এটা আজীবনের দোষ। আমাদের কাজই হচ্ছে সিরিয়াস বিষয় নিয়ে প্যাক প্যাক করা। এটা নতুন কিছু এটা, না। হ্যাঁ, এটা বাংলাদেশের কমন, এটা ক্লাসিক বাংলাদেশি আমরা। আমাদের নামে হচ্ছে আমি কিন্তু হুজুগে বউ। খাইতেছি এখন, তোরা মাইন্ড করিস না। মাইন্ড খুবই মাইন্ড করতে, তুই এতক্ষণ রাতে কি করছিস? তুই এখন খেতে খিদা লাগছে, কি করবো? হ্যাঁ, খুব- রাতে খুবই খাইছি, আবার অ্যানোয়িং খাইছি। এই জিনিস। এনিওয়েজ, ক্লাসিক কঙ্কন। আমাদের ভালো, আমরা এটা কনক্লুশনে আসতে পারি যে ফেসবুকে কোনো কিছু দেখে অ্যাটলিস্ট আমাদের দুইবার ভাবা উচিত নিজের মতামত দেওয়ার আগে, আর একটু সহনশীল হওয়া উচিত। মানুষ অনেক কুইক জাজ করে, এটা আমার মনে হয় করা উচিত না। যে হ্যাঁ। কোনো আর একটা জিনিসে আর আমরা যখন আমার স্ট্যাটাস অপিনিয়ন কিছু এত দিই, তাড়াতাড়ি দেওয়া তো নেসেসারি না। যখন কোনো স্ট্যাটাস বা কিছুতে একটু অ্যাটাকিং মনোভাবে থাকি সবসময় আমরা, যে কাকে কোন ভাবে হেয় করা যায়, কাউকে রোস্ট করতে পারলে আমাদের লাইফটা একদম সেট হয়ে যায়, এরকম একটা ফিলিং আসে। মানে জীবনের সাকসেসের থেকে রোস্ট করার উপরে আমাদের অনেক বেশি শান্তি লাগে। তো তাকে এই হেউ করা যায়, হেউ। না, এটা ট্রু, এটা ট্রু। এই মনোভাব থেকে আমাদের বের হতে হবে, নাইলে ওকে ওকে, এবার আমরা যাব হচ্ছে জুসি টপিকে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি। যেটা একটা সময় ছিল যে সবাই মনে করতাম যে ছাত্র রাজনীতি অনেক খারাপ জিনিস, ছাত্রদের কাজ পড়াশোনা, বাংলাদেশ বাদে বিশ্বের অন্য কোনো উন্নত দেশে ছাত্র রাজনীতি হয় না। কিন্তু আমাদের ছাত্রলীগ এই লজিক দিত যে যেহেতু বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাত ধরে, সেটা ভাষা আন্দোলন বল কিংবা যে মুক্তিযুদ্ধ বল, এবং সব ক্ষেত্রে ছাত্র রাজনীতির একটা মানে উল্লেখযোগ্য ভূমিকা ছিল, সেটা 1971-এ বল বা তোর হচ্ছে এই যে হুম। 90-এ যখন এরশাদ পতন আন্দোলন হলো সেই সময়। এখন এখন এসে কথা উঠতেছে যে এটাকে টোটালি আর কি সরাই দিবে, এটা থাকবে না, বিলুপ্ত করে দেওয়া হবে। আবার এখানে একদম বলছে না, আমরা তো এটা বলি নাই, আমরা বলছি শুধুমাত্র লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, যেটা ধর যে একটা বড় দল থাকবে, আমি তার লেজ হয়ে থাকবো এবং আমি ওই দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি কাজ করব, হুম। এইটা একটা জিনিস। উইং উইং হিসেবে। হ্যাঁ হ্যাঁ, উইং হিসাবে। আর হচ্ছে আরেক দল বলছে না, এটা হচ্ছে অবশ্যই থাকা দরকার, স্টুডেন্টরা যদি পলিটিক্স প্র্যাকটিস না করে তাহলে দেশের ভবিষ্যৎ তো এরাই, এই তো প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেটা হবে কন্ট্রোলড, একটা রিফর্মড ওয়েতে। আমাদের ডাকসুকে নাকি পাওয়ারফুল করতে, মানে ওইটাই ওইটাই হচ্ছে একমাত্র লেজিটিমেট পলিটিক্স মানে প্র্যাকটিস করার জায়গা হইতে পারে, এরকম এরকম অপিনিয়ন দেখতেছি। সো এখানে আর কি তোদের কি মনে হয় যে এটা কি পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত? সিন্স এখান থেকে আমরা ভিজিবলি গুড কি পাইছি আসলে এটা বলা টাফ, আমরা বেশি দেখছি ক্ষতি হইতে দেখছি হিস্টোরিক্যালি। তো তোদের কি মনে হয় যে এটা কেমন হওয়া উচিত? বলো সাইদুল। আমেরিকান সব কারণ তুমি কয়েকদিন আগে মানে আমরা, আগে দেয়। আচ্ছা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই যে হ্যাঁ। আমরা রিসেন্টলি আমি সাইদুল এবং আমাদের ব্যাচের অনেকেই একটা মুভমেন্টের সাথে আসছি, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের একটা মুভমেন্ট, যে আমরা হচ্ছে 2জন শিক্ষকের পদত্যাগ চাই এবং প্রত্যাহার চাই। এখন এই যে একটা মুভমেন্ট, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা ব্যাকড না, এটা টোটালি স্টুডেন্টদের মুভমেন্ট। কিন্তু এই যে কার্যক্রমগুলো আমরা করতেছি, আমরা দাবি নিয়ে স্লোগান দিচ্ছি, আমরা রাতে আসি, আমরা রাস্তায় আসি, আমরা হচ্ছে আমাদের দাবি দাবা প্রকাশ করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, এইগুলা ইটসেলফ কিন্তু এক একটা, দিজ আর পলিটিক্যাল থিংস। যদিও কোনো পলিটিক্যাল পার্টি নাই, হুম। বাট এই অ্যাকশন গুলাই তো পলিটিক্যাল। সো আই থিঙ্ক আমাদের পলিটিক্স তো প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে আছে, তো এটাকে আমরা মাথায় নিয়েই বলি যে আসলে এটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, এখন তুই বল যে এটা তোর মতামত কি? আমার মনে হয় কি যে ছাত্র রাজনীতি বা স্টুডেন্ট পলিটিক্স যে জিনিসটা, এই জিনিসটার আমাদের কাছে ইমেজটাই একটু মানে ওই ব্রডার টার্মটা নাই। যেমন পলিটিক্স, লম্বা সময় পর্যন্ত পলিটিক্স মানে আমার পার্সোনালি মনে হইতো যে আহ দেশ পরিচালনা করা বা হচ্ছে মিছিল মিটিং করা বা ওই যে তালি দেয়া বা কাউরে তোষামোদী করা, এই টাইপের ওটাই। জিনিসপত্র, এগুলো আমরা দেখে আসতেছি। মানে আমরা স্টুডেন্ট পলিটিক্স বা পলিটিক্স জিনিসটারে অ্যাসোসিয়েট করি খুবই বাজে বাজে জিনিস দিয়ে। তো স্টুডেন্ট পলিটিক্স এর পজিটিভ কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে এই যে আন্দোলনটা হইলো, মানে এটা কিন্তু একটা পার্ট যে তুই তোর রাইটস নিয়ে, তোর ডিউটিস নিয়ে তুই সচেতন। 100%। এটারই বলে হচ্ছে যে এটাও কিন্তু রাজনীতির একটা অংশ। যে অবশ্যই। একজন মানুষ যখন রাজনৈতিক ভাবে সচেতন, তখন সে তার দায়িত্ব কি, তার কর্তব্য কি এবং তার অধিকারগুলা কি, এই জিনিসগুলা নিয়ে সে হচ্ছে সচেতন থাকবে। তো এটা সেই সিরিয়াস। জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ, রাজনীতির দরকার আছে। বা
স্টুডেন্ট অবস্থা থেকে এই জিনিসগুলো নিয়ে পোলাপানের আইডিয়া থাকা উচিত। অ্যাপলিটিক্যাল জিনিসটা আসলে একটু জ্ঞানহীন টাইপ। এখন কথা হচ্ছে যে ক্যাম্পাসে আসলে ছাত্র রাজনীতি বেনিফিটের চেয়ে লসই বেশি করছে। আই হেট তো পলিটিক্স। আর রাজনীতির মধ্যে রাজনীতির মধ্যে আসলে হ্যাঁ, যেটা বলতেছিলাম যে দুটা পার্ট হয়ে গেছে, একটা হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল যে রাজনীতি ছিল, যেটা আমরা আসলে কখনো দেখি নাই, আহ ওই রাজনীতি। তো কেউ কি কখনো দেখছে ওই এটা? রাজনীতিটা আসলে পসিবল এটাই হবে এটাই যদি বাংলাদেশের কন্টেক্সটে সুস্থ হ্যাঁ ছাত্র রাজনীতি কি কখনো মানে একটা ক্যাম্পাসে বা একটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব? লাইক আমরা হয়তো যে আদর্শ নিয়ে আগে যাব সেটা হয়তো আচ্ছা একটা রাজনৈতিক আদর্শটা আমাদের ঠিক আছে, কিন্তু যে মানুষগুলো আস্তে আস্তে যুক্ত হবে ওই রাজনীতিতে তারা যে ওইটা মেনে চলবে সবসময়, এটার তো কোনো গ্যারান্টি থাকে না, তাই না? এটাই তো বাংলাদেশের বাট সমস্যা দেখা যায়, বাট মেইন এই সমস্যা। আচ্ছা যুক্তিতে কি আমি ব্যান করে দেওয়া যায় এই যুক্তিতে? আমি 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 কিন্তু আমি একটু বলি, আমি টুকটাক শুনছি ডাকসুর ব্যাপারে। আমার মনে হয়েছে যে হ্যাঁ, ডাকসু যে জিনিসটা মানে স্টুডেন্টের যে সংসদ, এই জিনিসটা আসলে ভালোভাবেই কাজ করে। বা কারণ স্টুডেন্ট সংসদ না, তোর যেরকম সিনিয়ররা যারা ছিল আমার কি আমি বলতে ছাত্র রাজনীতি বলতে যে এই যে দল করে করে যে ছাত্র রাজনীতি হয়, ধর শিবিরের কথা ধর, ছাত্রলীগ, ছাত্র দল, এইগুলা হুম, থাকা কতটুকু যৌক্তিক? আর ছাত্র সংসদ যেটা, এটা তো এটা এটা না থাকা বাট উচিত হ্যাঁ অনেক ওইটাই বেশি বলতেছি যে যৌক্তিক হবে। ছাত্র সংসদটাই হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টদের পলিটিক্স বা পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার একটা ওয়ে হইতে পারে, যেহেতু হ্যাঁ, এটা আমরা প্ল্যাটফর্ম বলতেছি হইতে যে হ্যাঁ পারে পলিটিক্স অবশ্যই, এটা মানে জিনিসটা আসলে খুব তাদেরকে ইম্পর্টেন্ট, এন্ড মানে এই প্র্যাকটিসটা দরকার। তো মানে এই প্র্যাকটিসের একটা প্ল্যাটফর্ম করে দিবে হচ্ছে ছাত্র সংসদ। মানে তুই বলছিস বাট এটা আসলে এই যে possible যদি মানে আমরা দলীয় যদি দেখি যে আহ বাংলাদেশের কনটেক্সটে প্রত্যেকটা মানুষের রাজনীতি সম্পর্কে সচেতন হওয়া উচিত, তার সিভিক সেন্স থাকা উচিত এজ এ নাগরিক, তার কি কি অধিকার, দেশে কি চলতেছে সব সম্পর্কে অবহিত হুম, অবহিত থাকা উচিত। হুম, এইটার জন্য স্টুডেন্ট পলিটিক্স দরকার হুম, আছে, হ্যাঁ, যদি এই হুম, যুক্তিতে বলি। কিন্তু বাংলাদেশ স্টুডেন্ট পলিটিক্স মানে কি? বাংলাদেশ স্টুডেন্ট পলিটিক্স মানে এটাই হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের উইং গুলা থাকবে ওই প্রতিষ্ঠানে, হুম, তারা তাদের মতো করে রাজনীতি চালাবে, তাই না? এটাই তো মিনিং। হুম, হুম। এখন যদি আমরা বলি ছাত্র রাজনীতি থাকুক সমস্যা নাই, যদি একেবারে ছাত্র রাজনীতি বন্ধ করে ফেলতে বলা হয়, হ্যাঁ ব্যান করে দেয়, তাহলে কি এই ছাত্র সংসদও ব্যান হয়ে যাবে? সেটা তো মনে হয় না ব্যান হয়, সেটা তো থাকবেই, তাই না? এটা তো সমস্যা নেই। বা যদি ছাত্র যদি যদি এটা বলে যে ওটাই না, ছাত্র যদি হ্যাঁ বাট যদি এটা বলে রাখে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা বন্ধ চাই, তাহলে কি এটা মানে এটা তো একটু ছাত্র রাজনীতি থাকবে? যদি একটু থাকে তার মানে তো অটোমেটিক ওই উইং গুলা অ্যাক্টিভ থাকবে, এটাই না শেষ পর্যন্ত মিনিং দাঁড়ায়? না, শুধু শুধু সংসদ ভিত্তিক যদি থাকে তাহলে তো কোনো উইং টুইং থাকবে না। তাহলে তো শুধু পুরো ছাত্র রাজনীতি ব্যানই করার কথা, তাই না? সংসদ তো ডিফারেন্ট, সংসদ তো ঠিক ছাত্র রাজনীতি না, সংসদ তো হয়ে যাবে খালি মানে এটা এটা তো একটা মানে ভার্সিটির একটা ইয়ে বলা যাবে, আহ তো মানে একটা কার্যক্রম বলা যাবে। যেইটা করা যায় সেটা হচ্ছে মানে মানে রিয়েলিটিতে কি হবে, যেমন ধর যে তুই যদি বলিস যে ছাত্র রাজনীতি নিশ্চিত করবো, এখন যেই দলগুলো এক্সিস্ট করে লাইক ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ওরা শিবির, অবশ্যই তাদের কার্যক্রম চালাবে। ওরা তো চালাবেই। এবং এই যে তোর ইউনিয়ন আর শিবির তো এত 15 বছর ধরে ওরা আন্ডারগ্রাউন্ডে কাজ করতে করতে এতটা স্ট্রং, তে তুই যদি ওদেরকে ব্যানও করিস ও পারবে না করতে, পারে যদি করিস ওরা কিন্তু থেমে থাকবে না, ওরা চালায় যাবে এবং ওদের কাজ ওরা করে যাবে। এবং তুই হয়তো জানবিও না যে এরা হচ্ছে অমুক দলের, কিন্তু এরা দেখবে যে নর্মাল হয়ে থাকবে। সো যেটা আমার মনে হচ্ছে যে মানে এইটা যেটা করা যায় রিয়েলিস্টিক, সেটা হচ্ছে হল থেকে এদেরকে সরানো, হলে যে এরা বুঝছো, মানে কন্ট্রোল। আমরা যেটা করতে পারি সেটা হইতেছে প্রশাসন প্রশাসনের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। যখন এই এক্স্যাক্টলি। রাজনীতির ইয়ে প্রশাসনের ভিতরে ঢুকতে চাইবে তখনই সব গ্যাঞ্জামটা লাগে মেইনলি, এই যেটা হয়ে আসছে গত 15 বছরে। মানে এটা নিয়ম না, করতে হবে যে দেখ কোনো হলে কোনো একটা হচ্ছে কমিটি। হস্তক্ষেপ দিতে পারবে না তারা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট তোরা যে হলে দেখ এরকম আমি বললি না আমি যে বল, সাইদুল বল। ধর আমি কোন একটা দল সমর্থন করতে পারি বা আমি একটা দলের অংশ হুম। থাকতে পারি, বাট ওটার রিফ্লেকশন যদি আমার ক্যাম্পাস লাইফে না হয় তাইলে এটা আমার প্রবলেমেটিক মনে হয় না।
এখন কথা হচ্ছে যে মানে তুই বুঝি নাই। ক্যাম্পাসে আইসা যদি পাওয়ার মানে প্র্যাকটিস করস বলতেছে যে বা ক্যাম্পাসে যদি কোনো তোর একটা দল করি, দলটা যদি আমি ক্যাম্পাসে এত বেশি রিফ্লেক্ট করি, মেজর যদি আমার মানে আমার মেজর দেখাটা যদি আমার দলের প্রতিনিধি হিসেবে আমি থাকি মোর দেন ছাত্র, এটা প্রবলেমেটিক হয়ে যায়, এটা বলতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ধর একজন আহ, আহ, বাইরে একজন সাপোর্ট করতেই পারে, ছাত্রলীগ বা ছাত্রদল বা ছাত্র শিবির এনিথিং, সে সাপোর্ট করতে পারে বা ওটার অংশ থাকতে পারে, কিন্তু ক্যাম্পাসে এসে যদি সেটার রিফ্লেকশন সে না দেখায় তাহলে ওটা তো সমস্যা নেই। এখন ধর যে আমাদের ক্যাম্পাসটা একটা ওপেন ক্যাম্পাস, ওই প্র্যাকটিসটা না করলেই তো হয়। তো এখানে কিন্তু সবচেয়ে অ্যাক্টিভ এখন আছে দেখবি ছাত্র ইউনিয়ন, এরা হুম। কিন্তু নিয়মিত প্রোগ্রাম করতেছে, এরা হচ্ছে শোডাউন দেয়, এদের কিন্তু পোলাপান খুব কম। আচ্ছা, ঠিক আছে, অ্যাক্টিভ থাকলেও কি না থাকলে কে হুম। কে না এটাই তো, না বাট পয়েন্ট হচ্ছে দেখ, এরা কিন্তু রং রং চং করতেছে দেয়ালে, এরা হচ্ছে এদের করুক। মিটিং করতেছে মধুতে, করুক। এখন আমার কথা হচ্ছে তুই এটারে বলছিস করুক, কেন এরা মানুষ সংখ্যায় কম। এখন শিবির যদি এখন এখানে শোডাউন দেয় কিংবা ছাত্র যদি শোডাউন দেয়, কারণ এরা যদি হ্যাঁ, স্লোগান দেয় মিছিল এটার দেয়, কারণ কি? এটা এটার দেখে কারণ কিন্তু, কি? কারণ আরে শোন তো, সবাই শোন তো শেষ করে দিই। সবাই কিন্তু একটা কারা দিবে আতঙ্কে এটা? পড়ে যায় যে যদি এটা কি শিবির সেম হইতেছে। কাজ করে তাহলে মানুষ প্যানিক খেয়ে যাবে, এটা বলতে চান? 100%। কারণ যে এই ভয়টা না আমি মানুষের বলি, মধ্যে এখন আছে। তুই আমাকে বল, শিবির আচ্ছা ফার্স্ট শিবিরের আদর্শ কি, রাজনৈতিক আদর্শটা কি, ওরা কি চায় আসলে? শিবিরের রাজনৈতিক আদর্শ হচ্ছে যে এরা চায় টোটালি তোর ইসলাম ফলো করে এদের রাজনীতি, এদের হচ্ছে মানে গঠনতন্ত্রের মূলে আছে কোরআন এবং সুন্নাহ, এবং এরা চায় যে ওইখানে যেভাবে বলা আছে ওরা ওইভাবে এদের জীবনটা লিড করবে, এবং এইটাই হচ্ছে এরা প্রমোট করে। তো এদের এখানে মানে কোনো ইয়া নাই, মেকি কিছু না যে ওরা বলবে যে না আমরাও হচ্ছে সবকিছুর মধ্যে আছি। তো ওরা খুব স্ট্রংলি বলে যে আমরা হচ্ছে ইসলামী, নামেই আছে ইসলামী ছাত্র শিবির। এই যারা ছাত্রদেরকে ইসলামের দিকে ডাক দেয়া, এই তোর ইসলামের মধ্যেও যে পলিটিক্স এক্সিস্ট করে এইটা সম্পর্কে সচেতন করা সবাইকে হচ্ছে আহ মানে তুই দেখবি কি যে এদের, যদি এদের কার্যক্রমটা ব্যাখ্যা করি তাহলে আরো বেশি ক্লিয়ার হয় যে এরা হচ্ছে রিক্রুট করে মেধাবী ছাত্রদেরকে, ওদেরকে হচ্ছে ওরা মানে সাপোর্ট করে, যারা ধর দরিদ্র তাদেরকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে, তাদের পড়াশোনা অনেক সময় এইটার খরচ দেয়। আবার হচ্ছে অনেক সময় আছে যে যাদের একটা দিকে স্কিল আছে ওই দিকে ওদের মানে নারিশ করার সুযোগ দেয়। এবং পলিটিক্সের দিক থেকে কি করে যে অন্য সব পলিটিক্যাল পার্টি যেমন করে, যেমন ছাত্র ইউনিয়ন, মানে ছাত্র দল, এদের মধ্যে এদের কেউ পলিটিক্যালি হচ্ছে মানে ইনভলভ করে এদেরকে একটা মানে ফিউচার লিডার যেটা হবে, যে সেটা একটা আহ দলের ক্ষেত্রে কিংবা দেশের ক্ষেত্রে একটা লিডারশিপের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এদের কাজ। মানে এরা মানে অ্যাটলিস্ট এরা এটা বলতে চায়। তো এখন এদেরকে ভিলেনাইজ করছে হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ। তো যার কারণে এরা হচ্ছে এতদিন হাইডিং এ ছিল, এবং এখন আবার যেহেতু দেখছে যে এই রিস্কটা এখন নাই এবং অবস্থা আগের চেয়ে অনুকূল, এবং এরা বেরোয় আসছে। তো আচ্ছা, ছাত্র 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 আচ্ছা শিবির, শিবির যদি আমার তো একটা কোয়েশ্চেন আছে। শিবির যখন ছিল মানে যখন সবাই বলতো যে শিবির অনেক আকাম কুকাম, তখন আমরা ছিলাম না, হ্যাঁ আমরা ছোট ছোট ছিলাম। এখন কথা হচ্ছে যে শিবির যদি রক নাই কেটে থাকে, ওদের শুধুমাত্র রক কাটা মানে স্পেসিফিকলি রক কাটা নিয়ে ওদের কেন এত ইয়ে, মানে রক কাটা নিয়ে ওদেরকে কেন এত বেশি ইয়ে করা হয়েছে, ধরা হয়েছে? Like, কাটছে, ওরা তো শুধুমাত্র কাটে না এটা বললে ভুল। না আমার, মানে আরে আমার কথা হচ্ছে কি যে যখন মারামারি হইছে সবাই খুন করছে, সবাই রক কাটছে। একটা কোপ মারলে হাতের কোপ মারলে রক কাটে না? এ তো সবাই করছে, কিন্তু এদের তো সব ওদেরকে যে স্পেসিফিক্যালি হচ্ছে লাগাই দেওয়া হয়েছে এটা, এইটা আমাদের সবচেয়ে বড় একটা ক্রেডিট মনে হয় যে আওয়ামী লীগ সরকারে, যে মানে যেভাবে এই জিনিসটা ছড়াইছে। কেন তুই, তোর কি মনে হয় যে একটা মানুষের হাতে কিংবা পায়ের কেউ এটা দাঁড় করায়, হাতটা খোলে, খুলে দেখে যে এইখানে রগ আছে তারপর কাটে? কখনোই না। মুখোমুখি সংঘাত যখন হয় ছাত্রলীগ শিবিরের, তখন তো কোপাকুপি হয়েছে একটা কালে। এই তো রাজশাহীতে তুই যেমন বলছিস, রাজশাহী ইউনিভার্সিটি, আমার আমার নিজের মামা হচ্ছে তখন ওখানে পড়তো, তোর ম্যাথে পড়তো রাজশাহী ইউনিভার্সিটি, এবং মারামারির সময় সে চলে আসছে, আমার নানা জোর করে ডেকে আনছে যে তুমি যাও না ওখানে। মানে এতটা ডেঞ্জারাস অবস্থা ছিল শিবির আর ছাত্রলীগের মধ্যে। তো শিবির ছাত্রলীগ আজীবনই মানে চরম শত্রু টাইপের এবং অবস্থা ছিল। কেন মানে এরা কেন মারামারি করে? 'Cause ওরা হচ্ছে মানে পাকিস্তান কি পাকিস্তান কি? না না, মানে এদের মধ্যে এত চরম শত্রুতা কেন? আমি না এই যে যেমন আমি ধর একটা বাম রিপোর্ট পড়ছিলাম। বাম আর ইয়ের মধ্যে, ছাত্র লীগের মধ্যে শত্রুতা অনেক বেশি, কিন্তু এত বাজে ভাবে না, কিন্তু শিবির আর ছাত্র লীগের মধ্যে এত বাজে কেন সম্পর্ক? এটা না অনেক শিবির অনেক কারণ স্ট্রং থাকতে পারে। এই কারণে। মানে শিবিরের ওরা মানে ভয় পেয়ে গেছে। আরে ওরা শিবির, আইডিওলজিক্যালি অনেক স্ট্রং। মানে তুই দেখবি কি যে হ্যাঁ তুই যদি
এমনি ইন্ডিপেন্ডেন্ট জাজ করিস, দেখবি যে মানুষের মধ্যে কিন্তু শিবির মেরে সম্পর্কে, ফেলতে চায় কেন? ছাত্রলীগ আরে ছাত্র শোন তো, শিবিরকে মারতে চায় কেন? শোন, ওদের সম্পর্কে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এতটা বেশি, তুই কিন্তু মানুষ মানুষ মানে চোখ বুজে বলবে যে একটা শিবিরের ছেলে একটা ছাত্রলীগের ছেলে হচ্ছে অনেক ভদ্র, মার্জিত এবং ভালো। এটা কিন্তু মানুষের মধ্যে একটা পারসেপশন আসছে ওদেরকে নিয়ে যে ওরা অনেক ভদ্র। এই তো একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে যে তোর ওদেরকে দেখছে যে জামাত এবং শিবির এটা হচ্ছে সবচেয়ে বড় থ্রেট আওয়ামী লীগের সামনে। কারণ আওয়ামী লীগ যতটা লুটপাট করতে চাইছে আজীবন ধরে, যতটা স্বৈরশাসন করতে চাইছে, যতটা ধরে ধর যে তোর ক্রাইম করতে চাইছে, সবচেয়ে বড় বাধা ওরা ফেস করছে এই দলগুলোর কাছ থেকে, যারা আইডিওলজিক্যালি স্ট্রং, যারা কখনোই মানে অ্যাটলিস্ট ওরা এটা বলতে চায় যে আমরা আমরা ইসলামের পথে আছি, আমরা এটা সহ্য করতে চাই না। এবং মানুষের কাছে কিন্তু এটার গ্রহণযোগ্যতা বেশি। যতই হচ্ছে হাসিনা বলুক যে আমি তাহাজ্জুদ পড়ি, সে কওমি জননী, মানুষ কিন্তু ওটা কখনোই মানে বিশ্বাস করে নাই। মানুষ বিশ্বাস করছে জামাতে শিবিরে, যে কারণ এদেরকে মানুষ দেখছে যে আমাদের কমিউনিটিতেই থাকে, এবং এদের প্র্যাকটিসেই দেখছে যে এরা হচ্ছে আসলেই ফেক না, এরা হচ্ছে যা বলে এটা নিজেরাও প্রিচ করে। মানুষ কিন্তু শিবির কিন্তু আজীবনই লুকানো, এরা কিন্তু কখনোই রিভিল করে নাই। আজীবনই এরা চুপচাপ থাকে। মানুষ ডাকে, বলে তুমি নামাজ কালাম পড়ো, এই যে এই বইটা নাও, এই বইটা একটু পড়ো, এই দেখো এই দেখো মওদুদী সাহেবের বই, অনেক ভালো ভালো কথা লিখছে, এই তুমি পলিটিক্স সম্পর্কে জানো, রাষ্ট্র সম্পর্কে জানো, মানে এই যে জ্ঞান দিতে আসে, একটা কমিউনিটি বানায়, আস্তে আস্তে ডেকে নিয়ে যায়, বলে যে মানে শিবিরদের মেসে নিয়ে যায়, মানে এদের কিন্তু একটা সুন্দর সফট প্রসেস করে ওদের মধ্যে ওরা রিক্রুট করে নেয়। সো এই জিনিসটা কিন্তু কখনোই আওয়ামী লীগ পারে না, ছাত্রলীগ পারে না। এবং মানে ওরা যত চাই খারাপ করতে গেছে, সবচেয়ে বড় থ্রেট দিয়েছে শিবিরকে। এবং এতদিন ধরে যত যেভাবে যেভাবে ভিলেনাইজ করছে এদেরকে, জঙ্গি বলে, এদেরকে স্বাধীনতা বিরোধী, অ্যান্টি ন্যাশনাল বলে, তারপরে হচ্ছে তোর মানে এরা হচ্ছে রক কাটে, এসব কথাবার্তা বলে। কারণ হচ্ছে যে রক্ত বেশি কাটছে ছাত্রলীগ, খুন করছে ছাত্রলীগ, ধর্ষণ করছে ছাত্রলীগ, চাঁদাবাজি করছে ছাত্রলীগ, শিবির তো এগুলোর কিছু করে না। এখন এইভাবে বলে 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 একটা মানুষ মানে মানুষের মধ্যেই ভীতি চলে আসছে। এখন একটা নতুন ছেলে, একটা হুম। ফ্রেশার, সে যখন ছাত্রলীগে জয়েন করে ফার্স্ট ইয়ারে, এবং সে যখন ক্রমাগত শুনতে থাকে এগুলা, এবং সে যখন এই থটটা নিয়েই বড় হয়, এবং সে হচ্ছে এর মধ্যে দিয়ে যায়, সেটা ভার্সিটি হওয়ার দরকার নেই, ধর যে এলাকা ভিত্তিক একটা ছাত্রলীগের দল এবং এর মধ্যে পোলাপান ঢুকছে, তারা তো এই ন্যারেটিভই শুনে। তো তখন হয় কি যে সে আর ভাবে না যে এটা আমার সামনে একটা মানুষ, ভাবে একটা শিবির, এটা তো মারা হুম। লাগবেই, কারণ এ একটা রাক্ষস। তো এইভাবেই আর কি ন্যারেটিভ ন্যারেটিভ হয়েছে আসলে। অনেক অনেক রিজন এবং অনেক অনেক কারণে হচ্ছে এইভাবে তোর ডিহিউম্যানাইজ করছে এই দলটারে, আমার ফিল হয়। তোদের কি মনে হয়? আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে ধর এরা তো চাইলে এদের কাজ ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে। ধর কারা? এরা শিবির, হ্যাঁ। শিবির বল, ছাত্রলীগ বল, ছাত্রদল বল, যে কোনো মানে ছাত্র সংগঠন আর কি, এদের যে কোনো একটা পার্টিকুলার ভার্সিটিতে কমিটি দেওয়ার আসলে এক্সাক্ট কি, কারণ কি কারণ ওরা এরিয়া বা ভিত্তিক কার্যকারিতা কি? কারণ ওরা এরিয়া ভিত্তিক ওদের দলকে প্রসার করতে চায়, আর বিশ্ববিদ্যালয়গুলোকে ওরা এক একটা এরিয়া ধরে কারণ এক জায়গায় তারা একসাথে অনেক ইউথকে পায়। হুম। আরে ভাই, ভার্সিটিতে কেন যাবে না? এটা তো ছাত্রদের দল না। তো ছাত্ররা আছে কোথায়? ভার্সিটিতে আছে তো অবভিয়াসলি, কমিটি হবে, এটা তো অবভিয়াস। আর শিবির তো শুরু হয়েছে তোর এই যে আমাদের ইউনিভার্সিটিতে 1977 সালে, আমাদের যে কেন্দ্রীয় মসজিদ, এখান থেকে হচ্ছে তোর শিবিরের যাত্রা শুরু। তো অবভিয়াসলি না, এরা তো এটা বলছে যে এটা যখনই কমিটি থাকবেই। ন্যাশনাল যদি আমরা এটাই তখন কোশ্চেন আছে, যদি আমরা পলিটিক্স এর এটাকে আমরা কোন একটা হ্যাঁ, দলের সাথে, যদি আমি ছাত্র আমার রাজনীতি কথা, ব্যান চাই, তাহলে আবার ভার্সিটি ভিত্তিক কমিটি দেওয়া কেমনে জায়েজ হয়? এখন এরা তো কমিটি হ্যাঁ, দেবে, আমার তুই কথা আটকাবি এটাই। কিভাবে? এরা তো বলবেই যে এরা তো দিবেই, ছাত্র দলও দিবে, লীগও দিবে, এবং হচ্ছে ইভেন তো দেখবি সমন্বয়কদেরও কমিটি আছে এখন। এটা কি একটা পলিটিক্যাল জিনিস না? এখন কথা না, হচ্ছে যে এটা থাকা যাবে না, এটা থাকলেই তো ঝামেলা, এটা থাকলেই তো ব্যাড প্র্যাকটিস গুলো আসবে, ওটা তো সমস্যা, ওটা প্রবলেমেটিক। সমস্যা না, ওইটাই হয় এইটারে যে ধরতে মানে হবে। যারা ওই যে যখনই বললাম না, কমিটি আসবে, কোর গ্রুপটা ঠিক থাকে, বাট কোর থেকে যখন এটা জেনারেলে চলে যায়, জেনারেল মেম্বারের দিকে, তখন আর সবাই সেম আদর্শ আর মেনটেন করে না, তখন সেটা হম হম। ক্ষমতার তুই অবশ্যই ওদের দায়বদ্ধতা আছে কোরের। তো এখন যদি কোরটাই আমরা বন্ধ করে দিই, তাহলে ন্যাশনাল জেনারেল থেকে পলিটিক্স, এরকম শুরু হয় না, তাই না? হুম। আমার মনে হয় কি যে ন্যাশনাল পলিটিক্যাল যে
দলগুলা এদের এজেন্ডা বাস্তবায়ন করবে ভার্সিটির স্টুডেন্টরা, এটা নেসেসারি না। কেউ যদি চায় যে হ্যাঁ আমি ক্যাম্পাসের বাইরে করবো, সে করতে পারে। বাট ভার্সিটিতে তো এই জিনিসটা পার প্র্যাকটিস ছাড়া আমি আর তেমন কিছু দেখি না, বা মারামারি ছাড়া বা ঝামেলা ছাড়া আর কিছু দেখি না। কারণ তুই হয়তো কেন যখনই পারা ন্যাশনাল প্র্যাকটিস পলিটিক্স হবে এর না? ব্যাপার হ্যাঁ, নিয়ে আসোস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তখন একটা তখন একটা গভর্নমেন্ট পার্টি থাকবে এবং অপোজিশন পার্টি হ্যাঁ, হ্যাঁ, থাকবে, এবং এটাই আর গভর্নমেন্ট কি। পার্টি আর অপোজিশন পার্টি এদের মধ্যে কন্ট্রাডিকশন থাকবেই, এদের মধ্যে গ্যাঞ্জাম থাকবেই। এটা তুই কখনো বলতে পারবি না যে না কালকে হচ্ছে আমার আহ, সবগুলা যেই দল, এই দলের মানুষজনের মধ্যে খুবই সম্প্রীতি আছে। আহ, এটা এটা থাকবেই না কখনো। এটা এটা কারণ বাংলাদেশের জিনিসটা কাজ বাঙালির করেই জীবনও, এমনি, হ্যাঁ, বিরোধী দল বাংলাদেশের তো জীবনই এমনিই বিয়ে কাজ করবে করে। না। ছোটবেলা থেকে সবাই দেখে আসে, যে দল থাকবে ক্ষমতায় এখন সেই দলের বিরোধী যুক্ত যারা দল আছে সেই দলগুলো ক্ষমতার ব্যবহার করবে। এই জন্যই তো এখন এরা বলতেছে যে আমরা স্টুডেন্ট পলিটিক্স কেও রিফর্ম করতে চাই। এখন এতদিন ধরে যে ব্যবস্থা হয়ে আসছে এটা এখন ওই সুস্থ প্র্যাকটিস না। এবং হচ্ছে এখন স্টুডেন্ট কথাটা কি পলিটিক্স যে রিফর্ম করলে শুধু আরে শুধু ছাত্র সংসদ রাখলেই তো হয়। আরে শোন শোন, এটা তো আছে এখন। কেউ যদি বলে যে না আমি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে চাই এবং আমাদের একটা প্ল্যান আছে এদেরকে নিয়ে, এবং এরা হচ্ছে যেহেতু ফিউচার লিডার বানাবে। তো দেখ, ছাত্র দলের আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, ঠিক আছে। ইউনিয়নের একটা আদর্শ আছে যে ওরা হচ্ছে তোর ওই বামপন্থীতায় বিশ্বাসী, এবং হচ্ছে ওরা সমাজতন্ত্র, তারপরে হচ্ছে তোর মার্কসিজম এগুলো বিশ্বাস করে। আবার ছাত্র শিবির হুম, হচ্ছে তোর টোটালি তোর ইসলামিস্ট আর কি, ইসলাম পন্থা এরা বিশ্বাস করে। সো এরা হুম, এদের মতবাদের অবশ্যই এরা দল ভারী করতে চায়, এবং ফিউচার যখন লিডার হুম, হবে এরা চায় যে এদের মতবাদ যেন প্রতিষ্ঠা পায় বাংলাদেশে, এদের মতো করে যেন দেশটা পরিচালিত হয়। সো হুম, এখানে আমি বিএনপিটা আমি খুব কম জানি যে বাংলাদেশি বলতে আসলে কি বোঝাচ্ছে, স্পেসিফিক কি না, কিন্তু এই যে ইউনিয়নে যেটা চায়, যে এরা চাচ্ছে যে এদের গোলটা যে বাংলাদেশ হবে একটা সমাজতান্ত্রিক দেশ। সো এরা একটা হুম, স্পেসিফিক গোল নিয়ে এরা কাজ করে, যতটাই এদের পোলাপান হোক না কেন, বাট এদের কিন্তু এই দিক থেকে স্ট্রং। আবার শিবিরেরটাও এরকম যে ওরা চায় যে বাংলাদেশ হচ্ছে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে। এখন হুম, এই জন্য ওরা হচ্ছে এই ছোট থেকেই কিংবা পোলাপানের স্টুডেন্টদেরকেই নার্চার করতেছে, স্টুডেন্টদেরকে একটা দিচ্ছে, স্পেস দিচ্ছে, এবং ওই মতদর্শন হচ্ছে এদের মধ্যে প্র্যাকটিস করাচ্ছে। তুই দেখবি যে শিবিরের কিন্তু সিলেবাস আছে, ওদের প্রচুর বই পড়তে হয়, অনেক কিছু রিপোর্ট রাখতে হয়। ওদের মধ্যে সাংস্কৃতিক কার্যক্রম আছে, তারপরে হচ্ছে তোর পলিটিক্যাল কার্যক্রম আছে, তারপরে হচ্ছে গান, মানে ওরা গানও গায়, ওরা হচ্ছে বিভিন্ন ইভেন্টও অ্যারেঞ্জ করে, ওরা ইসলামের কথাও বলে। তো একটা হোল টাইপের একটা জিনিস আছে এর মধ্যে, জাস্ট কিন্তু পলিটিক্স না। তো তুই যদি কেউ যদি বলে যে না আমি হচ্ছে এটা দিব, একটা ভার্সিটিতে কমিটি দিব, এবং এটা তো মানে আমার তো অনেক অনেক গোল আছে, এখন এইগুলো আপনি আমাকে কেন করতে দিবেন না? তো আমার মনে হয় যে এইটা ধরা টাফ, মানে এই গ্রাউন্ডে আমি একটা দলকে কোন একটা ভার্সিটিতে কমিটি দিতে দিব না, এটা মানে এটা সরকারও ফোর্স করতে আমার মনে হয় না পারে। যেটা করা যায় যে আমি আমার দেখ, প্রশাসনকে স্ট্রং রাখতে পারি, যাতে হচ্ছে কোন রকম মানে অঘটন না ঘটে, যাতে মানে মুখোমুখি যে সংঘর্ষগুলো হয়েছে আমাদের দেশে, কিংবা হচ্ছে যে টাইপের হচ্ছে মানুষ খুন খারাপি হয়েছে, এটা কেন হয়েছে প্রত্যেকবার? কারণ তখন যে একটা দল ছিল ক্ষমতায়, এবং সেই দলের ছাত্ররা হচ্ছে ছিল ক্যাম্পাসে, এবং তাদের এগেন্স্ট যখন কেউ মারামারি করতে আসছে, পুলিশ কিন্তু যারা মায়ের খাইছে তাদেরকে প্রোটেক্ট করে নাই, তারা পুলিশ ত্রিসীমানাও আসে নাই, তারা কোনোভাবে সেভ করে নাই। তো দেখবি যে ইভেন ছাত্রলীগেরও দুই দলের মধ্যে মারামারি করছে, এগুলো কেউ মানে ঠেকাই নাই। তো প্রশাসনকে হচ্ছে করতে হবে রিফর্মিং, করতে হবে স্ট্রং। আমার মানে আমি কিন্তু সাপোর্ট করছি না যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হলে কমিটি দেখে, আমি জাস্ট বলছি যে এটা তুই স্টপ করবি কিভাবে। কারণ এরা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এতটা আমি বলি, স্ট্রং, তুই দেখ, তুই জানবিও না যে এরা হচ্ছে কমিটি দিছে, এবং এরা তো দিবেই। তুই এরা মানে এরা এখান থেকে সরে আসবে না, কিন্তু এরা বলবে যে না আমি হলে, আমি হচ্ছে ওই যে চাপাই দেওয়ার রাজনীতি কাউকে দিব না, আমি হল কন্ট্রোল করব না, আমি হলে পোলাপানকে বাধ্য করব না, মারধর করব না। তো এইটা হচ্ছে করা যাইতে পারে, এটা আমার মনে হচ্ছে। তোর কি মনে হয় বল? দেখ আমি বলি, ধর এরা কমিটি দিল, এরা যদি প্রকাশ্যে না আনে আমার সমস্যা নেই। এখন না বলছে তো আনবে। আমার সমস্যা ঠিক কোন জায়গায়, ধর এরা একটা সংগঠনের মতো যদি কাজ করে, আমি বলি এরা যদি একটা সংগঠনের মতো কাজ করে, এদের পারপাস থাকতে পারে যে হ্যাঁ আমার পারপাস হচ্ছে এই জিনিসটা আমার স্টুডেন্টদের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, এটা সে করতে পারে। একজন যদি চায় যে হ্যাঁ আমরা ফিউচার লিডারদের মধ্যে চাই যে ফিউচার লিডাররা আহ বামপন্থী চিন্তা ভাবনা করবে, তারা সমাজতান্ত্রিক বা তারা সমাজতন্ত্র চাইবে, বা একজন যদি চায় যে হ্যাঁ বাংলাদেশের শাসন ব্যবস্থা
ইসলামিক হবে, বা নেক্সট যে লিডাররা আসবে তারা এইভাবে চিন্তা করবে, দ্যাটস টোটালি ফাইন। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে যে তোর ন্যাশনাল পলিটিক্স এর সাথে যখন তাদের একটা সম্পর্ক থাকবে, তখন কি হবে যে ওই ন্যাশনাল পলিটিক্স এর একটা প্রভাব তোর ভার্সিটির মধ্যে পড়বে, যেটা দরকার নেই। ধর বিএনপি ক্ষমতা আসলো বা জামাত ক্ষমতা আসলো বা আওয়ামী লীগ ক্ষমতা আসলো, এদের সাথে কন্ট্রাডিকশন হবেই। বিরোধী দল সরকারি দল এমনিই কাজ করে। এখন তুই সরকারি দল বিরোধী দলের একসাথে রাইখা তুই কখনোই বলতে পারবি না যে হ্যাঁ আমরা চাচ্ছি না যে এই জায়গায় কোনো কন্ট্রাডিকশন হোক, পোলাপান মিল্লামিশা একেবারে গলায় গলায় করে থাকুক। এটা হবে না। যখনই ন্যাশনাল পলিটিক্স এর যে কোনো এজেন্ডা কেউ বাস্তবায়ন করতে যাবে, তখনই তাদের মধ্যে কন্ট্রাডিকশন হবে, তাদের মধ্যে মারামারি হবে। এখন এটা তুমি কেমনে স্টপ করবা? এখন যদি কমিটি না দেয় তাইলে কি হবে? আমি মনে মনে যেমন চাই তা করি, এই জিনিসটার প্রকাশ ডিরেক্টলি পাবে না। না পাইলে কি হবে? কেউ এই প্র্যাকটিসটা এখানে এসে করতে পারবে না যে হ্যাঁ আমরা 10 জন একসাথে হইলাম, আমরা হচ্ছে ইয়ে করতেছি। এখন ধর আমার একটা ক্লাব আছে, ওই ক্লাবেও তো মানুষজন আছে, ওই ক্লাবেও তো একটা পারপাস সার্ভ করার জন্য ইয়ে করছে। এখন আমি তো যা ইচ্ছা তা করতেছি না। তো আমার কাজ হচ্ছে আমার পারপাস যেটা ওটাই আমি করব। আমি যদি একত্রিত হই, আমি যদি কমিটি দিই, আমার যেটা কাজ ওটা আমি করব, ফাইন। বাট ন্যাশনাল পলিটিক্স এর কোনো ইস্যু আমি ভার্সিটি পর্যন্ত নিয়ে আসবো না। কোনো এজেন্ডা বাস্তবায়নও না, বা কোনো আহ ঝামেলাকে কেন্দ্র করে কাউরে মারা, মানে এই যে যেমন ছাত্রলীগ করতো যে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই করে, এই টাইপের যে জিনিসগুলা, বা ক্যাম্পাস থেকে এদের বের করতে হবে, বা এদের আগে ইনস্টে কাজ করতে হবে, এদের পিটাইতে হবে, এদের প্রতিরোধ করতে হবে, বা এরা সন্ত্রাসী এরা এটা, এই টাইপের জিনিস তখন আর থাকবে না, যখন কোনো কমিটি থাকবে না। তো এদের সংগঠিতই হইতে দিবি না। হুম। এখন একটাই থাকবে, সেটা হচ্ছে সে এখানকার স্টুডেন্ট। এখন স্টুডেন্ট এর তখন কি আবার স্টুডেন্টদের মধ্যেও পাওয়ারের ইয়েটা থাকবে যে তারা তাইলে প্র্যাকটিসটা কেমনে করবে, বা তারা রাজনীতিটা কেমনে ওই ওই জিনিসটা সম্পর্কে সচেতন কেমনে থাকবে। তারা যখন ছাত্র সংসদ তৈরি করবে বা ছাত্র সংসদ যখন কাজ করবে, তখন তো তারা থাকবে ওটার মধ্যে। তো আলটিমেটলি তুই তোর যে কোনো রকমের সাংগঠনিক বা তোর আইডিওলজির জায়গা থেকে এগুলা তো তুই পারপাস সার্ভ করতে পারবি, পোলাপানের মধ্যে এই জিনিসগুলা নিয়ে আসতে পারবি। কিন্তু যখনই কমিটি দিয়ে দিবি, তখনই একটা দল হয়ে যাবে, তারা সংগঠিত থাকবে এবং তাদের মধ্যে গ্যাঞ্জাম হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এটা তুই এখানে কমিটি না না দিলে শিবির একটা অটোমেটিক্যালি ট্রিক খেলে, থাকবে না। বুঝছিস? শিবিরের ট্রিকটা হচ্ছে ওদের কিন্তু আমি দেখছি ইন্টারভিউতে জিজ্ঞেস করছে জামাত সম্পর্কে এবং জামাতের একাত্তরের মানে ভূমিকা সম্পর্কে। এখন ওরা ফট করে কয় কি যে আমরা আমরা তো জামাতের সাথে রিলেটেড না, আমাদের আমাদের প্রতিষ্ঠা হচ্ছে 1977 সালে, স্বাধীনতার পরে। আমি বলছি কই আপনারা তো জামাতের স্টুডেন্ট উইং। কিন্তু না, আমরা জামাত সমর্থিত, কিন্তু আমরা কখনোই জামাতের স্টুডেন্ট উইং না। এটা ওরা হচ্ছে ডাইরেক্টলি বলে। এখন এটা সবাই এখন জানে ছাত্রলীগ অবভিয়াসলি যে জামাত আর শিবির একসাথে, তো এবং শিবির আওয়ামী লীগের থেকে আলাদা। শিবির থেকে না না, কি বললি বুঝলাম না। বললাম ছাত্রলীগ আর আওয়ামী লীগ তো আলাদা। আরে ছাত্রলীগ তো আলাদা, আওয়ামী লীগ বাট হওয়ার আগেই হয়েছে। আরে শোন, আলাদা ঠিক আছে, বাট এইটা তো মানে লীগ যেমন হচ্ছে, মানে আওয়ামী লীগ যেমন ছাত্রলীগকে বলে, যেমন মানে তোর কাদের যেমন বললো যে না এদেরকে কন্ট্রোল করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, কেন ওরা যেমন পারপেট্রেট করে এদেরকে এবং বলে যে এরা আমাদের স্টুডেন্ট উইং। হম। এইভাবে কিন্তু ওরা আবার অপারেট করে না। ওরা বলে যে না আমরা জামাত সমর্থিত, এবং দেখবি যে এখান থেকে অনেক হম। নেতা বের হয়ে আবার ওরা জামাতে জয়েন দেয়, যারা স্টুডেন্ট বের হয়ে যাওয়ার পরে। সো হম। এই মানে এদের একটা এরা স্পেস রাখে যাতে এই কথাটা বলতে পারে যে না আমরা তো জামাতের সাথে, জামাতের ব্যাপারটা জামাত ডিল করবে, আমাদের মধ্যে নাই। সো ওটা করতে পারে এটা যদি একটা ট্রিক দুইজনের আমার মনে হলো আর কি দুইজনের বলার পরে। স্পেসিফিক এজেন্ডা থাকে যে হ্যাঁ জামাত জামাতের মতো করুক, আমি আমার মতো করি। জামাতের কোন হম, জামাতের এজেন্ডা আমি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে তোর করব, তোর ইভেন ইফ উই আর স্কুল সাপোর্টেড বাই পলিটিক্স দেম। নিয়ে আর কি, তোর ন্যাশনাল পলিটিক্স নিয়ে। এখন আমার কথা হচ্ছে কি যে ধর একটা জিনিস, হ্যাঁ এটাই তো। এখন প্রত্যেকেই তো চায় এক্সপ্যান্ড করতে। একটা রেস্টুরেন্ট দিলেও সে চায় ব্যবসা ভালো হলে আমি আরেকটা জায়গায় একটা স্টল দিব। এখন এই পার্টিগুলা, মানে তোর পলিটিক্যাল পার্টি বল কিংবা উইং বল, এইটা হচ্ছে তুই যদি বলিস যে কমিটি দিবে না, তাহলে ওদের মতবাদ ওরা প্রচার করবে কিভাবে? ওরা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ভার্সিটিতে ওরা তো কমিটি দিতে চাইবেই। এখন যদি মানুষ সাপোর্ট না করে তাহলে হচ্ছে
ওরা সফল হবে না, বাট মানুষ সাপোর্ট করলে তো ওরা তো মানে সাকসেসফুল হবেই, এটা তো স্টপ করার উপায় নেই। আচ্ছা ফারিয়া, তোদের হচ্ছে জাহাঙ্গীরনগরে কি এরকম কিছু মানে শুনছিস আঙ্কেলের কাছ থেকে যে রিসেন্টলি শিবির কিংবা অন্য দল এরা কি কোনো শুরু করছে কিনা এই টাইপের? মানে আমাদের ভার্সিটি তো প্রচুর কথা হচ্ছে রিসেন্ট রিভিলটা নিয়ে, ওইদিকে কিছু হইতেছে কিনা কিংবা ক্লাস ক্লাস শুরু হবে কিনা? জাহাঙ্গীরনগরের ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 1 মাস। অলরেডি চলতেছে? হুম। ওরা অনেক আগে ক্লাস শুরু করে আয় ফেলছে। হায়। ওদের হচ্ছে না, এখন পর্যন্ত আমরা এরকম কিছু শুনি নাই আসলে শিবির জাতীয়। আমার মনে হয় যে শিবিরের এটাও একটা বোধহয় ওদের ট্রিকের মতনই। ওরা আপাতত ঢাকা ইউনিভার্সিটিতেই আত্মপ্রকাশ করতেছে, অন্য ইউনিভার্সিটি গুলোতে অবস্থা বুঝে তারপর মনে হয় আত্মপ্রকাশ করবে। এখন ওরা এরকম কোনো স্টেপ নিচ্ছে না আমার যত মনে হয়। পলি- আমাদের ওদের সব ঢাবিতে জায়গাতে পলিটিক্স যেরকম ইয়ে, অন্য জায়গায় তো এরকম না। কিন্তু হ্যাঁ, রাজশাহীতে করছে? রাজশাহীতে করছে। রাজশাহীতে সবসময় শিবির আগেই থাকে সবকিছুতে। বাট না, জাহাঙ্গীরনগর এখন কিছু শুনিনি। জাহাঙ্গীরনগর খুব নাচানাচি হচ্ছে। র্যাগ দেখা যাবে যে এরকম নাচানাচি করা র্যাগের প্রগ্রেসিভ কেউ শিবির নেতা। তো হতেই পারে সব জায়গায়, এই আর কি। রিসেন্ট দেখলাম যে একটা আমার কাছে আচ্ছা, রিপোর্ট। মনে হয় আমার শিবিরকে মানুষের একটা বড় অংশ শিবিরকে অপছন্দ করার একটা রিজন হচ্ছে অনেকেই হচ্ছে ইসলামিক রাষ্ট্রতন্ত্র চায় না। তো এই যে শ্রেণীটা যারা ইসলামিক রাষ্ট্রতন্ত্র চায় না, আহ এদের মধ্যে একটা ধারণা যদি শিবির যদি বেশি তাদের প্রসার বাড়ে তাহলে একটা আফগানিস্তানের মতো রাষ্ট্র তৈরি হয়ে যাবে, বা পাকিস্তানের মতো রাষ্ট্র, পাকিস্তান তো নাই, পাকিস্তান না, আফগানিস্তানের মতো রাষ্ট্র তৈরি হয়ে যাবে যেখানে তারা সংখ্যালঘু হয়ে বাধ্য হবে অনেক কিছু তাদেরকে মানে অবশ্যই বাধ্য অবশ্যই। করতে হবে। এই ভয় থেকে আসলে শিবিরকে মানুষ অপছন্দ করে, বা যেই প্রোপাগান্ডা ছাত্রলীগ ছড়ায় থাকছে সেই প্রোপাগান্ডাকে তারা ডিনাই করে না। এখন আমি বলবো যে শিবির যে কার্যক্রমই করুক না কেন, এমন যেন না হয় যে যেখানে তাদেরকে ফোর্সফুলি, ধর তারা সংখ্যাগুরু হয়ে গেল বা তারা অনেক মানুষদের সাপোর্ট করলো, তারপর ধর জামাত যদি আসেও গভর্নমেন্ট ইয়ে হবে কোন একটা সময়, যদি কখনো এটা পসিবল হয়ও, যদি পসিবল। হাইপোথেটিক্যালি এরকম সিচুয়েশন তৈরি না হয় যেখানে তারা ফোর্সফুলি কোনো কিছু একটা করতে চাচ্ছে, যেন এরকম যেন না হয়। তারা ফোর্সফুলি যেরকম আমাদেরকে দেশপ্রেম মানানোর চেষ্টা করছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য এভরিথিং হুম দিয়ে, হুম হুম হুম। এরকম যেন কোনো একটা সিচুয়েশন তৈরি না হয় ফোর্সফুলি আমাদের ট্রু মধ্যে ট্রু। ইসলামকে ভালোবাসানোর। কারণ এটা কখনোই ইসলামের আদর্শ না। তো আমি চাই না এরকম কোনো কিছু হোক। এই ভয়টা থেকে আসলে বাট ওরা পুশ আমি করবেই। শিবিরকে ভয় পাই। ইভেন ওই যে আমাদেরকে ইমরান আগের দিন বললো না যে ও যে মেসে থাকতো, মানে শিবিরের মেবি মেস ছিল, তো ওইখানে তো ভোরবেলা হচ্ছে ডাকেই ফজরের সময়, নক দিয়ে বলবে নামাজের জন্য ওঠো। তারপরে হচ্ছে তুই যদি প্রেম প্রীতি করিস তোরে বড় ভাইটাকে বুঝাবো যে এত এগুলো করতে হয় না, এত কথা কিসে গার্লফ্রেন্ডের সাথে। মানে ওরা ওদের এজেন্ডা পুশ করবেই। বাট এখন কথা হচ্ছে যে ওই জন্য এখন পুশ পড়ছিলাম করা যে আর ফোর্স করার মধ্যে ডিফারেন্স আছে না? আমি জানি ইসলাম ভালো, আমি জানি হচ্ছে ইসলাম হচ্ছে বাট সর্বশ্রেষ্ঠ কখনোই এবং ফোর্স করে আর এটা কি এটা হ্যাঁ করলে জীবন ভালো দিয়ে, হবে বাট না। সবাই True. চাবে না, এটাই স্বাভাবিক, সবাই চাবে না। মানে এটা ফোর্স করে কখনো পসিবল না। যতই ভালো হোক, তুই যদি কাউকে বাধ্য করিস সেটা করতে তার ইচ্ছার এগেনস্টে, সে যদি বিউটিটাই বুঝতে না পারে নিচ থেকে, মানে কেউ নিচ থেকে ফিল না সে করলে, করবে, তাহলে এই যেমন জোর সে, করে করাতে পারবি না। হ্যাঁ সে প্রেম করা বন্ধ করবে সে হয়তো, বাট সে ঠিকই প্রেম করবে ওই ভাইদের আড়ালে আর কি। লুকায় যায়। হোয়াটস দ্য পয়েন্ট? আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, যে ওরা বিভিন্ন বুঝেছে ক্যাম্পাসে ইনফ্যাক্ট। দেখলাম যে জামাতের সাপোর্ট বেশ অনেক, মানে এটা আসলে কতটুকু রিপ্রেজেন্ট করে আমি জানি না, বাট একটা জিনিস আমি দেখছি যে মেয়েদের মধ্যে জামাত সাপোর্টের অনেক কম। এটা কেন আসলে? মানে প্রোপাগান্ডা কিন্তু হোলিস্টিক্যালি ছড়াইছে, এমন না যে শুধু মেয়েরা অপছন্দ করবে বা ছেলেরা অপছন্দ করবে এই টাইপের। আমি দেখছি যে মেয়েরা জামাত একবারই দেখতে পারে না, এটার কারণে। এটা কিন্তু ট্রু না। আমার দেখতে তোরা জানিস পারে জামাতের, না, ঠিক তোরা আমার জানিস মনে হয় যে জামাতের ফুল যে এটা একটা বড়, সংগঠন, জামাতের ফুল যে কি? সংগঠন তার হ্যাঁ ফোরটি নারীদের ফোর উইংও পার্সেন্ট আছে। মেয়ে। বাট আমার মনে হয় এটা একটা বড় রিজন যারা পছন্দ করে না, এটার একটা রিজন হচ্ছে ছেলেরাই। বিকজ ছেলেরা নিজেরাই, এরকম অনেকে আছে যারা হচ্ছে জামাতের বা শিবিরের যে মেইন আদর্শ বা ওরা যে প্রসেসে আগায় এটা সম্পর্কে তারা অবহিত না। তারা খালি এটাই মনে করে হ্যাঁ
ইসলাম শাসনতন্ত্র আসবে, আমরা মানে যত এক্সট্রিম জিনিসগুলো আছে ওটার প্র্যাকটিস তারা করতে পারবে এই আশায় থাকে। এবং মেয়েদের ঘরে দেখা ভরে যাবে রাখবো। হ্যাঁ, এইটার ভয়ে মেয়েরা এখন সমস্যা, ধর জামাত বা জামাতের যে আদর্শ, এটা জামাত নিজে জানে, জামাত যারা কর্মী তারা জানে, কিন্তু যারা জামাতকে প্রপারলি জানে না বা জামাতের সাথে যুক্ত না, কিন্তু তারা হচ্ছে যুক্ত এ, ইসলামের এক্সট্রিমিস্টদের সাথে বা ইসলামিক এক্সট্রিমিস্ট ধারণার সাথে, তারা হচ্ছে মূলত সেটাকে লালন পালন করে। ইসলামের এক্সট্রিমিস্ট যারা, এরা কি এমন যে এদের ক্ষেত্রে মানে ছেলেদের সবই খুব ভালো, মানে ছেলেদের সব পছন্দ করার মতো, আরে না না, না, ছেলেদের ছেলেদের পছন্দ জন্য করবে না, ইসলামিক লাইফস্টাইল, সবাইরই ধরে। গার্ডেন গার্ডেন এই টাইপের? সমস্যা হচ্ছে এইটা, যেমন এই যে এটাই তো। উত্তরের যে কাহিনীটা বললো, এটা হচ্ছে একটা এক্সট্রিমিস্টদের মতন একটা ইয়ে হয়েছে, কাজ হয়েছে, তাই না? তো এখন অনেক যে বলছিলাম, যাই হোক, হ্যাঁ, ইসলামের কাহিনী আছে। এখন ওরা কিন্তু জামাতের যে আদর্শ, ওদের সাথে আদর্শ ম্যাচ করবে না। জামাতরাও কিন্তু এক্সট্রিমিস্টদেরকে অপছন্দ করে, তাই না? তো এখন ওদের সাথে কিন্তু জামাতের আদর্শ ম্যাচ করবে না, কিন্তু ওরা কি চাবে, যেন জামাতি আসে, ক্ষমতায় থাকে, তাই না? কেন চাবে? কারণ তারা এক্সট্রিমিস্ট, বাট হুম। এটাকে তার মানে এই না যে হচ্ছে তারা জামাতের আদর্শের সাথে তারা অ্যালাইন করে। তারা কিন্তু এক্সট্রিমিস্টই। সো তখন যখন দেখা যাবে যে তারা যদি জামাত আসেও হুম। ক্ষমতায়, তাদেরকে কিন্তু ডেপ্রাইভ করা হবে না, হ্যাঁ। তারা অ্যাটলিস্ট কখনোই আনসেফ ফিল করবে না। তারা সবসময় তাদের এজেন্ডা নিয়ে আগায় যাবে, এক্সট্রিমিস্ট এজেন্ডা মাইন্ডসেট নিয়ে তারা আগায় যাবে। হয়তো জামাত সেটা পৃষ্ঠপোষকতা করবে না, কিন্তু তারা ইয়েও হবে না, মানে ডিসকারেজডও হবে না। বাধা পাবে না, না। হ্যাঁ। ওরা তো ওরা জামাতকে ভোট দিবে। হ্যাঁ, তো এই সিচুয়েশন গুলা দেখে যখন এক্সট্রিমিস্ট দেখে সব মেয়েরা সবচেয়ে বেশি ভয় পায়, হ্যাঁ। ও, এই জন্য হাসিনার মেয়েরা, চেয়েও। আমার মনে হয় মেয়েরা অপছন্দ করে, এটা একটা বড় রিজন। হাসিনাই ভালো ছিল। না, হাসিনাই ভালো ছিল। আ- সবচেয়ে মজার ব্যাপার কি যে জামাতের ফুল সংগঠনের কিন্তু কিন্তু আমাদের মধ্যে এখন সবচেয়ে 45% বড় মহিলা। সমস্যা হচ্ছে, তুই আমাদের মধ্যে শুনছিস? সমস্যা হচ্ছে যে কিছু যখন আমরা যখন এখন যদি মন মতো না হয়, যদি কোনো কিছু ঠিক আছে, হ্যাঁ সেটা ভালো ছিল। আরে ওইটাই তো বলছি, আজকে এটা সাকিব বিন রশিদ একটা তোর ভিডিও ছাড়ছে প্রেজেন্ট, তোর যে প্রেজেন্ট আগেই ভালো ভালো লাগে না ছিলাম। বলে তুই পাঁচটা কি ভালো বলবি, এটা কোনো, ওই যে ওই মাইন্ডসেট, যেরকম এখন হাসিনার সময় বলতাম হ্যাঁ বিএনপির আমার অনেক ভালো ছিল, ওই সেম হাসিনা চলে গেছে, মানে আস্তে আস্তে যত যত পাঁচটা হবে তত আমরা বলতে শুরু করবো হ্যাঁ হাসিনার টাইমটাই ভালো ছিল। আমরা এরকমই আমরা ভুলে যাই অনেক তাড়াতাড়ি। বলে কি এই স্বাধীনতা কি, এই স্বাধীনতা কি চেয়েছিলাম? বলে না, আগেই ভালো ছিল। আরে আমি একটা পড়ছি পোস্ট, যে তবে কি, আচ্ছা আমি তোদের পাঠাবো না, এত মজা লাগছে ওটা পড়ে। আচ্ছা, আমাদের 1 ঘন্টার উপরে হয়ে গেছে। Think আচ্ছা আমাদের কিছু, আজকে আচ্ছা আমরা আমরা এটা কি, শেষ করলে বেটার হয়, আই গেস। আমি ছাত্র আচ্ছা রাজনীতি কুইক একটু কুইক করে। কুইক কিছু বলবো। ওই যে ছাত্রদল এখন যেমন বলতেছে যে ছাত্র শিবিরে এই মুনাফিকি করা ঠিক হয়নি, যে এরা হচ্ছে লীগের মধ্যে লুকায় ছিল। এরা এটার এরা ভিতরে এরা কাজই সুবিধাবাদী দল, এদের কাজই হচ্ছে যখন যেটা পায় সেটা নিয়ে এরকম করে এটাকে বড় করবে, বড় করে যতটা ভাবে ডিমোরালাইজ করা যায় বা খারাপ দেখানো যায়। না, এখন কথা হচ্ছে যে এরা তো আচ্ছা, সহযোদ্ধা ছিল। কয়জন পাইছে এরকম যে ছাত্রলীগের মধ্যে লুকায় ছিল? আরে এখনো কিন্তু পায় নাই, মানে ঢাবির যে সেক্রেটারি নিয়ে যারা বলছে না যে তোর জিএস যে হুম। শিবিরের, হুম। সে তো ওই ছাত্রলীগের যে না, মানে এইটা নিয়ে কথা মিক্স হচ্ছিল, আপ করে ফেলছিল। একটা ছবি দেখছিল যেখানে ইয়ের সাথে ছাত্রলীগের হ্যাঁ হ্যাঁ। সবার সাথে খুব ধরম মরঙ্গ ছবি তুলছে আর কি, এটা আরে ও নিয়ে তো তোর কথা সেই হচ্ছিল। তোর ওই হলের, জসিমউদ্দিন হলের ডিবেটিং ক্লাবের ডিবেট ইয়ে ক্লাবের ছিল। প্রেসিডেন্ট ছিল, তো ওই সুবাদে হচ্ছে করছে এখন। সেটা এটা বলতে চাই, এটা আদর্শ কই যায়, এটা আসলে আমার মনে হয় এটা তো স্ট্র্যাটেজি মেনটেন করাই লাগবে শিবিরকে, কারণ ওরা আলটিমেটলি ওরা নিষিদ্ধ একটা গ্রুপ ছিল। তো ওদেরকে তাই যদি শিবির সার্ভাইভ, সন্দেহে মেরে ফেলে হ্যাঁ মানুষকে, ওদেরকে যদি সার্ভাইভ ডাউট করতে করে। হয়, ওদেরকে এগুলা করাই লাগবে, আদারওয়াইজ ওরা এখন এই পর্যন্ত বেঁচে থাকতো না, অলরেডি মরে যেত, বেঁচে রাখতো না ওদেরকে। এটাই। আচ্ছা 1 ঘন্টা যদি বেশি হয়ে যায়, আমরা আই গেস পরে কথা বলা যাবে পাহাড় নিয়ে। পাহাড়ের কি অবস্থা হয় একটু দেখি, এটা একটা ভালো টপিক ছিল। যাই হোক, দোয়া ঠিক করি আছে? হুম। বাংলাদেশের সকল বাংলাদেশি সুখী থাকুক, সেফ থাকুক, এবং সকল মানুষের রকমের সুমতি অত্যাচার আসুক, কমেছে, মানুষ একটুখানি একটু স্টেবল থাকুক। হ্যাঁ, মানুষ এত তাড়াতাড়ি জাজ না করুক, হ্যাঁ, হুম, পরমত সহিষ্ণুতা বাড়ুক, আমার হবে। পকেটে টাকা আসুক। হ্যাঁ, দায়িত্বশীলতা বাড়ুক মানুষের। ইয়েস ইয়েস, আমরা শেষ করতে পারি। আদিওস। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সায়োনারা।